সবাই শুনতে পাচ্ছি যারা অনলাইনে আছিস? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে এখন। ঠিক আছে, দেখ আগের দিন আমরা, তুই আগে ভিডিও গুলা দেখিস তারপর আবার ক্লাস করিস, বুঝলি? তো আগের দিন আমরা ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস দেখছিলাম কিভাবে বের করতে হয়। তো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস লিখতে হবে না, এটা আগের দিনের পড়া। তো এটা দেখছিলাম এনসি, এটা বের করার আমরা ফর্মুলা দেখছিলাম যে 280/3 ডিভাইডেড বাই 280/3 প্লাস সিগমা এসটি, এটা আমরা দেখছিলাম ফর্মুলা। তো পরের দিনে আজকে কাজটা কি, আমাদের অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিসটা বের করা, ঠিক আছে? এবার অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস কি হচ্ছে, আমি আগের দিন বলছিলাম যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমাদের মেইন মানে আমাদের আউটার মোস্ট যে ফাইবার আছে কম্প্রেশনে কংক্রিট, সেটা তার ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেসে পৌঁছায়, দ্যাট ইজ সিগমা সিভিসি তে পৌঁছায়। আর এই যে রেইনফোর্সমেন্ট আছে সেটাও তার ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেসে পৌঁছায়, যেটাকে সিগমা এসটি বলছে, এটা আমরা পড়ছিলাম। তো পার্টিকুলার এই কন্ডিশনে যখন তোর একদম কম্প্রেসড ফাইবার, মোস্ট কম্প্রেসড ফাইবার তার পারমিসিবল স্ট্রেস আর এই রেইনফোর্সমেন্ট তার পারমিসিবল স্ট্রেসে পৌঁছায়, ওই কন্ডিশনে যে আমরা নিউট্রাল অ্যাক্সিসের ডেপটা পাচ্ছিলাম এনসি, সেটাকে বলছিলাম ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। এবার আজকে দেখবো এটা বাদ দিয়ে যেই কন্ডিশন গুলো হবে, এই যে পারমিসিবল স্ট্রেস, মানে এই কংক্রিটের স্ট্রেসটা পারমিসিবল স্ট্রেসের সমান আসলো, বা স্টিলের মধ্যে যে স্ট্রেসটা আছে সেটা পারমিসিবল স্ট্রেসের সমান আসলো, এটা বাদ দিয়ে যেই কন্ডিশনটা হতে পারে সেখানে আমরা যে নিউট্রাল অ্যাক্সিসটাকে দেখবো ওটাকে কি বলছিলাম, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস। আগে এগুলোই পড়ছিলাম। তো আজকে আমরা দেখবো যে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস কিভাবে বের করে, ঠিক আছে? তো হেডিং কর অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস। তোর অনেক কিছু করতে হবে, হ্যাঁ, 5-6টা, না হলে আজকে একদম অজানা মনে হবে, ঠিক আছে? ওই 5-6টা ভিডিও দেখে নিস। অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, দেখতে হবে কি নাম। হ্যাঁ, এমএস নিলাম শর্মা, অনলাইনে অনলাইনে হ্যাঁ ওরকমই হবে, দেখে নিচ্ছি দাঁড়া। তো দেখ অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস কিভাবে বের করবো। তো এটা আমাদের আরসিসি সেকশন, এটা ধরো আমাদের নিউট্রাল অ্যাক্সিস এটা। তো এই যে ডেপথটা, এই ডেপথটাকে এখন এনসি না বলে শুধু এন বলছি, ঠিক আছে? এনসি না বলে এন, মানে ক্রিটিক্যাল না, জাস্ট ক্রিটিক্যাল ছাড়া অন্য কন্ডিশন। তো এই আমাদের রেইনফোর্সমেন্ট আছে। তো টোটাল যে ডেপথটা এখান থেকে এতটা, টোটালটা কত হয়, ডি, তাই তো, এফেক্টিভ ডেপথ। তাহলে এখান থেকে এতটুকু কতটা হবে, এখান থেকে এতটুকু কত হবে, টোটালটা ডি হলে এটা ডি মাইনাস এন, ঠিক আছে? এটা লিখে নে। এইবার তার মধ্যে আমরা কি করছিলাম, তার মধ্যে আমরা যখন অ্যানালাইসিস করছিলাম তখন এই রেইনফোর্সমেন্ট গুলোকে কিসে কনভার্ট করে দিচ্ছিলাম, ইকুইভ্যালেন্ট কংক্রিটে। তো আমরা এটা কংক্রিটে কনভার্ট করে নিচ্ছিলাম। তো কংক্রিটে কনভার্ট করলে তো এই রেইনফোর্সমেন্টটা এই কংক্রিটে কনভার্ট হচ্ছিল। তো এই একটা কংক্রিট আর নিউট্রাল অ্যাক্সিসের উপরে এই একটা কংক্রিট। তো এই রেইনফোর্সমেন্ট, এদের এরিয়া, টোটাল এরিয়া যদি এএসটি হতো, তাহলে এই এরিয়াটা কত হয়, এম ইন্টু এএসটি। আচ্ছা, আর তাহলে এই ডিস্টেন্সটাও, এই যে এরিয়াটা কংক্রিটের এরিয়া, তার সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কত হবে, ডি মাইনাস এন, আর এই ডিস্টেন্সটা এন। জাস্ট আমি চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সেকশন, আগের দিন যেগুলো আমরা দেখছিলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস বের করার জন্য, এটা আমাদের কম্প্রেশন জোন,
আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি থাকে, টেনশন জোন। তো টেনশন জোনের মধ্যে আমরা শুধুমাত্র এই রেনফোর্সমেন্টটাকে নিই, এই টেনশন জোনে কংক্রিটটাকে ইগনোর করে দিই। তো এই রেনফোর্সমেন্টটাকে কিসে কনভার্ট করছি, কংক্রিটে। তো আমি বলতে পারি টেনশন জোনে এতটুকু ম্যাটেরিয়াল আছে, মানে এই যে এটুক ম্যাটেরিয়াল আছে, আর কম্প্রেশন জোনে এই এতটা ম্যাটেরিয়াল আছে। তো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস বের করার জন্য আমরা কি করব, এই যে কম্প্রেশন জোন দেখছিস তার মুভমেন্ট নিব কোথায়, তার নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে। আর টেনশন জোনের যে এরিয়া আছে তার মুভমেন্ট নিব নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, এন্ড দুজনকে সমান করবো। কি করবো দেখাচ্ছি। দেখ, টেকিং টেকিং লিখতে হবে না, মুভমেন্ট অফ কম্প্রেশন জোন অ্যাবাউট neutral axis equal to moment of tension zone about neutral axis। এটা কি করছি দেখ, দুটা মুভমেন্টকে ইকুয়াল করব। কিসের মুভমেন্ট নিচ্ছি, এরিয়ার মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্ট যেরকম ফোর্সের নেওয়া যায় সেরকম মুভমেন্ট আমরা এরিয়ারও নিতে পারি। এখানে আমরা যেটা মুভমেন্ট নিচ্ছি ওটাকে বলা হয় এরিয়া মুভমেন্ট। ঠিক আছে, তোরা যদি মসে পড়ে থাকিস দেন এরিয়া মুভমেন্ট বলে একটা থিওরেম ছিল। ঠিক আছে, মুভমেন্ট এরিয়া থিওরেম। ঠিক আছে, যেখানে এরিয়ার মুভমেন্ট নিতে পারে। তো ওই সেম জিনিসটাই কনসেপ্টে এখানে এরিয়ার মুভমেন্ট নিচ্ছি। এরিয়ার মুভমেন্ট বলতে কিরকম দেখ, কম্প্রেশন জোন কতটুকু, এই যে যতটুকু শেড করছি, আচ্ছা এই যে এরিয়াটা আছে যতটুকু এরিয়া কম্প্রেশনে হেল্প করছে, স্ট্রেন দিচ্ছে, ওইটুকু এরিয়াটা কি, এই উইথটা কত বি, আর এই ডেপটা কত এন। তাহলে বি ইন্টু এন, এটা কি আসলো, এরিয়াটা। কিসে এরিয়া, কম্প্রেশনের এরিয়া। এইবার এই এরিয়াটা, টোটাল এরিয়াটা সিজি কোথায় রাখবে, ওর মাঝে। এইটুক এরিয়া সিজি কোথায় রাখবে, ওর মাঝে। এবার আমাকে মুভমেন্ট নিতে হবে এই এরিয়াটার কার সাপেক্ষে, নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে। দ্যাট ইজ এই টোটাল এইটুক এরিয়া হচ্ছে কি বি ইন্টু এন। বি ইন্টু এন হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে এই টোটাল এরিয়াটা আমি ধরতে পারি, এই টোটাল এরিয়াটার সেন্ট্রয়েড কোথায় হবে, ওর একদম মিডিলে। দ্যাট ইজ এই টোটালটা যদি এন হয় তাহলে এতটুকু কত হবে, এন বাই টু। তো এটা আমি নিলাম এরিয়া। এইবার আমাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, ডিস্টেন্স। এবার ডিস্টেন্সটা কার সাপেক্ষে, নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে এই টোটাল এরিয়াটা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে ডিস্টেন্স কত, এন বাই টু। তো এখানে আমাকে ইনটু করতে হবে কি, এন বাই টু। এটা হয়ে গেল এরিয়া, এটা হয়ে গেল ডিস্টেন্স। আমরা যেরকম মুভমেন্ট কিভাবে বের করি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওটা হচ্ছে ফোর্সের মুভমেন্ট। আর এটা হচ্ছে এরিয়ার মুভমেন্ট, দ্যাট ইজ এরিয়া ইন্টু ডিস্টেন্স। কার রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছি তার রেসপেক্টে ডিস্টেন্সটা লিখতে হবে। ইকুয়াল, ডান দিকে মুভমেন্ট অফ টেনশন জোন অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। টেনশন জোন কোনটা, এই যে এতটুকু পার্ট টেনশন হেল্প করছে, মানে এই স্টিল রেইনফোর্সমেন্ট। বা এটাকে যদি ইকুইভ্যালেন্ট কংক্রিটে কনভার্ট করি তাহলে এতটুকু এরিয়া কি করছে, টেনশনে হেল্প করছে। তাহলে এতটুকু এরিয়া কত আছে, এম ইন্টু এসটি, এটা আসলে এরিয়া ইন্টু মুভমেন্ট নিতে হবে। মুভমেন্ট মানে ডিস্টেন্স, কার সাপেক্ষে, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই যে এরিয়াটা আছে তার সেন্টার বলতে এই যে এখানে, এই সেন্টার থেকে বা এই লাইন থেকে এই নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স কত দেখতে পাচ্ছি, ডি মাইনাস এন। তাহলে এর ডিস্টেন্স কি হয়ে যাবে, এখন মোমেন্টের যে ডিস্টেন্সটা আসবে সেটা কত আসবে, ডি মাইনাস এন। তো আমি কি করলাম, এই যে দুটো মুভমেন্ট আসলো এই দুটো মুভমেন্টকে ইকুয়াল করলাম। এই কম্প্রেশন জোনের এরিয়ার মুভমেন্ট নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে, আর এই টেনশন জোনের এতটুক জোনের যতটুকু আর কি টেনশন নিচ্ছে এইটুক জোনের এরিয়ার মুভমেন্ট নিলাম নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে। এবার এখান থেকে এরকম একটা ফর্মুলা আসছে। তো এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ করি, এই ফর্মুলাটা হচ্ছে দেখ, বি এন স্কোয়ার বাই টু ইকুয়াল টু এম এস টি ইন্টু ডি মাইনাস এম এস টি ইন্টু এন। এবার এই পার্টগুলো যদি বাদিকে নিয়ে আসি সেখান থেকে পাবো বি এন স্কোয়ার বাই টু প্লাস এম এস টি ইন্টু এন মাইনাস এম এস টি ইন্টু ডি, আর ডান দিকে হয়ে যাচ্ছে জিরো। এই যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশন থেকে
এই ইকুয়েশন থেকে আমার কিসের ভ্যালু বেরোবে, এন এর ভ্যালু। এইবার ফলো করে দেখ, আমাদের যখন কংক্রিটের সেকশন দেওয়া থাকবে ওখানে বি জানা থাকবে, এম আমরা বের করতে পারবো, ফর্মুলা আছে, এম এর ভ্যালু হচ্ছে আমরা কোডে পড়ছি কত, 280/3 সিগমা সিবিসি। তাহলে এম এর ভ্যালু জানা থাকবে, কারণ আমাকে গ্রেড অফ কংক্রিট বলে দিবে, এরিয়া অফ স্টিল এটাও বলে দিবে, কয়টা রিইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে। তো এখানে একই রকম এম এস আর ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ, যেটা আমাদের ক্রস সেকশন থেকে বুঝে নিতে পারবো। এখানে সব নোন, শুধুমাত্র আননোন কে এন। আর এটা দেখ এন স্কোয়ার, এখানে এন আর এখানে এটা একটা কি ইকুয়েশন হচ্ছে, কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করার পর এখান থেকে তোর এন এর ভ্যালু হবে নিউট্রাল অ্যাক্সিসে। এবার বলতে পারি যে দ্বিঘাত সমীকরণে তো দুটা সলিউশন হয়, দ্বিঘাত সমীকরণ থেকে দুটো অ্যান্সার বেরোয়, একটা x1 একটা x2 বা একটা n1 একটা n2, তাহলে কোনটা নিব? দেখবি একটা এমন ভ্যালু আসবে যেটা নেগেটিভ আসবে বা আনরিয়ালিস্টিক ভ্যালু আসবে। মানে ধর এই ডেপটা দেওয়া আছে 300, তোর n এর ভ্যালু চলে আসলে 1000, মানে একদম বাইরে, সেটা হবে না। ওরকম একটা আনরিয়ালিস্টিক বা নেগেটিভ ভ্যালু আসবে, ওটাকে বাদ দিবি। একটা n এর ভ্যালু এমন আসবে যেটা তুই দেখে বুঝতে পারবি যে এটাই হতে পারে n এর ভ্যালু। ঠিক আছে, তো আমাকে বেসিক্যালি এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, ইকুয়েশনটা সলভ করে এখান থেকে অ্যাকচুয়াল নিউট্রাল একটা আসতে পারে, একটা পজিটিভ আসবে, আরেকটা ধর নেগেটিভ আসলো, ডিস্টেন্স তো কখনো নেগেটিভ হবে না, তাহলে পজিটিভটা নেবো। আরেকটা আসতে পারে কি দুটোই পজিটিভ আসলো, কিন্তু একটা এমন একটা ডিস্টেন্স আসলো যেটা পসিবলই না, এটা আছে ডেপ 300, অ্যান্সার চলে আসে 1000, মানে নিউট্রাল এক্সিস এর বাইরে চলে যাবে, তা তো হবে না। তো আরেকটা অ্যান্সার দেখলাম 100, তাহলে বুঝতে পারবো যে 100টা অ্যান্সার হবে, 1000টা অ্যান্সার হবে না, বা 3000টা যেটা একটা বিশাল বড় অ্যান্সার আসবে সেটা অ্যান্সার হবে না। তুই অ্যান্সার দেখলে বুঝতে পারবি যে কোনটা এই ইকুয়েশনটাকে ফলো করলে তোদের এই ইকুয়েশনটা লাগবে, বা এই ইকুয়েশন একই ব্যাপার, এই ইকুয়েশনটাকে ফলো করলে যে এখান থেকে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস বের করতে হবে। ঠিক আছে, তুই লিখে নে, এখন হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে আছে, কি বলছে দাদা বুঝতে পারছি না, 4-5টা ক্লাস করানো হচ্ছে, ওগুলো ভিডিওগুলো দেখিস তারপর ক্লিয়ার হয়ে যাবে। তুই জবের চলে আসছিস না এখন? না না, যতই পলিটিক নিয়ে গেছে। ঢেলে খাওয়া গেছে। আচ্ছা, এইবার হেডিং কর টাইপস অফ সেকশন। টাইপস অফ সেকশন, হ্যাঁ এটা শেষ, এটা অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস যেটা বের করা সেটা হয়ে গেল। নিউট্রাল অ্যাক্সিস দুই টাইপের হয়, একটা হয় ক্রিটিক্যাল আর একটা হয় অ্যাকচুয়াল। তো আমি অ্যাকচুয়ালটা কিভাবে বের করতে হয় সেটা এখন বলে দিলাম, আর আগে বলছিলাম ক্রিটিক্যাল কিভাবে বের করতে হয়, হয়ে গেল। এইবার লেখ টাইপস অফ সেকশন। টাইপস অফ সেকশন। দাদা ওই জায়গাটা দেখা যাচ্ছে না, ক্যামেরায় আলো পড়ছে তো, আচ্ছা, বোর্ডের ওই জায়গাটা দেখা যাচ্ছে না। না না আমি এখন লিখছি না, তোর জন্য লিখছি। আচ্ছা, এবার লেখ সব সেকশন। তিন টাইপের সেকশন হয়, একটা হচ্ছে ব্যালেন্সড সেকশন, আগের দিন আমি একটু বলছিলাম, ঠিক আছে, ব্যালেন্সড সেকশন। আরেকটা হয় আন্ডার রিইনফোর্সড সেকশন, আরেকটা হয় ওভার রিইনফোর্সড সেকশন। আরসিসিতে আমরা তিন টাইপের সেকশন পাবো, বেস্ট আপন নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস বেস আছে ব্যালেন্সড, একটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড আর একটা হচ্ছে ওভার রিইনফোর্সড। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের টোটাল আরসিসির জন্য। ঠিক আছে, বেস্ট আপন নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ কি আছে তার সেকশন বানানো হয়, বা তিন টাইপের সেকশন পাওয়া যায়, একটা ব্যালেন্স, একটা আন্ডার রিইনফোর্সড, একটা হচ্ছে ওভার। কি করতে হবে দেখ, তোকে সাপোজ একটা কোশ্চেন দিয়ে দিল, লিখতে হবে না, যা শুনে নে। কোশ্চেন দিয়ে দিল, মনে কর এই উইথটা বললো 200 mm, মানে বি এর ভ্যালু বলে দেওয়া, ঠিক আছে। সাপোজ তোকে আমি এখানে ডাইরেক্ট এফেক্টিভ ডেপটা বলে দিচ্ছি, এফেক্টিভ ডেপ মনে করো বললো 400 mm, ওকে। আর
বলে দিল যে M20 গ্রেডের কংক্রিট ইউজ হচ্ছে, ঠিক আছে, আর বলে দিল Fe415 গ্রেডের স্টিল ইউজ হচ্ছে, আর এখানে বলে দিল যে 3টা 16 mm এর বার ইউজ করা হচ্ছে, মানে রেইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে, লিখতে হবে না, এটা আমরা কঙ্কর বোধই করবো, এনসি ভ্যালু, এর ভ্যালু কি আর এনসি ভ্যালু কি, এক মিনিট। বন্ধ আছে, অন্য করবো। কি বলছিলাম, হ্যাঁ, তো যেটাই বলছিলাম যে এখান থেকে আমাদের এন এর ভ্যালু বের করতে হবে ধর, আর এনসি এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এবার এনসি কি, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, সেটা আমরা ফর্মুলা জানি কি 280/3, আর এখানে 280/3 প্লাস সিগমা এসটি। তো সিগমা এসটি ভ্যালুটা এই গ্রেডের উপর ডিপেন্ড করে, টেবিল নাম্বার 22 তে। হুম, হ্যাঁ হ্যাঁ, সরি, কে এর ভ্যালু, এনসি না, কে এর ভ্যালু। তো কে এর ভ্যালুটা এখান থেকে বেরোবে, ওখান থেকে এনসি মানে এনসি অ্যাকচুয়ালি ইনটু ডি, এখানে ইনটু ডি আছে। তো যাই হোক, তো এখান থেকে সিগমা এসটি এর ভ্যালুটা এই গ্রেড অফ স্টিলের উপর ডিপেন্ড করবে, ওখানে ডি দিয়ে মাল্টিপ্লাই করলে 400 দিয়ে মাল্টিপ্লাই করলে এনসি ভ্যালু বেড়ে যাবে। এটা গেল এন এর ভ্যালু। এন এর ভ্যালু বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা কি, bn²/2 m ইন্টু এএসটি ইন্টু ডি মাইনাস এন, এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। তো এখানে বিও বলা আছে 200, এন এর ভ্যালু বের করতে হবে। এম এর ভ্যালু কি, এম এর ভ্যালু আমরা জানি, এম এর ভ্যালু হচ্ছে 280/3 সিগমা সিবিসি। এবার সিগমা সিবিসি M20 গ্রেডের কনক্রিটের উপর থেকে বেড়ে যাবে, ঠিক আছে। আর আমরা আগের দিন দেখছিলাম টেবিল নাম্বার 21 এ পাবো, ঠিক আছে, আইএস কোডে। তো ওখান থেকে এম এর ভ্যালুটা বসাবো। এরিয়া অফ স্টিল, এরিয়া অফ স্টিল কয়টা রেইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছি, 3টা 16 mm এর, তাহলে 3টার এরিয়া কত হবে, জাস্ট আমি এক্সাম্পল দেখা দিচ্ছি। এরিয়া কি, ডায়ামিটার, এগুলো 16 mm কি, এটা ডায়ামিটার। তো সার্কেলের এরিয়া কি হয়, π/4 ইন্টু ডি স্কোয়ার, তাহলে 3টা সার্কেলের কি হবে, 3 ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ার। এবার ডি এর জায়গায় কত বসাবো, 16, তাহলে এখানে এরিয়া অফ স্টিল বেড়ে যাবে, তাহলে এরিয়া অফ স্টিল বসাবো। ডি, ডি কত হচ্ছে, এখানে ডি বলতে এফেক্টিভ ডে, এই ডি আলাদা, এই ডি বলতে, আচ্ছা ডি লিখুন, আমরা এখানে 5 স্কোয়ার, ঠিক আছে, 5 মধ্যে দেয়, আর এখানে ডি হচ্ছে এফেক্টিভ ডে, এখানে বসাবো। টোটাল ইকুয়েশনের মধ্যে এনটা আননোন থাকবে, এখান থেকে আমাদের এন এর ভ্যালু চলে আসবে। তাহলে দেখ, একই কোশ্চেনে তুই যেরকম ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসও বের করতে পারছিস, ওরকম অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিসও বের করতে পারছিস। এইবার আমার টার্গেটটা হচ্ছে যে আমাকে দেখতে হবে এই যে এনসি আর এই যে এন আসলো, এই দুটোর মধ্যে আমাকে দেখতে হবে যে এদের মধ্যে রিলেশনটা কোনটা বড় কোনটা ছোট, বা দুজন সমান কিনা। যদি যদি এই যে এন, মানে দেখ, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস বলতে বর্তমানে ওই কন্ডিশনে কি নিউট্রাল অ্যাক্সিস আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, নামটাই বোঝাচ্ছে যে এই কংক্রিট সেকশনে কি মানে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কত, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস। আর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে ওই কন্ডিশনটা, যেই কন্ডিশনে কি হয়, এই তো এই কংক্রিট আর রেইনফোর্সমেন্ট দুজনেই ওর ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছায়, ওই পার্টিকুলার কন্ডিশনে আমরা নিউট্রাল অ্যাক্সিসটাকে কি বলি, এনসি। তো সবসময় যে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস হবে সেটা চান্স নেই, আমি আগে দিনই বলছিলাম 99% কেসেই হয়তো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের সমান আমাদের এই নিউট্রাল অ্যাক্সিসটা হবে না। তো আমাদের এবার চেক করে দেখতে হবে এই এন আর এনসি যে বেরোলো, ওদের মধ্যে রিলেশনটা কি, কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। তো তার উপর বেস করে আমরা, মানে এই যে স্টেপটা বললাম, এই স্টেপটার উপর বেস করে আমাদেরকে কি করতে হবে, এন আর এনসি বের করতে হবে, বের করে এদের মধ্যে কম্পারিজন করতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট, ঠিক আছে। তো তার উপর বেস করে এখানে 3 টাইপের সেকশন আমরা পাবো।
আমি তোদেরকে একটা কোশ্চেন দিব, যতটুকু আমি ইনফরমেশন আজকে বলবো সেটার উপর বেস করে বই না দেখে, ঠিক আছে, তোরা অঙ্কটা করার চেষ্টা করবি, ঠিক আছে, এন্ড আমাকে বলবি যে কোনটা কি টাইপের সেকশন হচ্ছে। তো কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট ধর ব্যালেন্সড সেকশন। ব্যালেন্সড সেকশন কখন হয়, একটা সেকশনকে কখন ব্যালেন্সড সেকশন বলি, সেটা হচ্ছে যখন এই যে এন, যেটা কি অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, যখন ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের সমান হয়ে যায়, দুটা যে ভ্যালু পাবো দুটা ফর্মুলা দিয়ে, ওই ভ্যালু দুটা যদি ইকুয়াল হয়ে যায়, এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে যায়, তখন আমি ওই কংক্রিটের সেকশনটা, ওই আরসিসি সেকশনটাকে কি বলবো, ব্যালেন্সড সেকশন। যদি আন্ডার রেইনফোর্স কে শর্ট ফর্মে দেখলাম আর, যদি অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস থেকে কম হয়, তখন ওটাকে কি বলবো, আন্ডার রেইনফোর্সড সেকশন। যদি অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিসের যে ভ্যালুটা আছে সেটা যদি ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের থেকে কম হয়, দেন ওই সেকশনটাকে কি বলবো, আন্ডার রেইনফোর্সড সেকশন। নেক্সট, যদি এই এন এর ভ্যালুটা গ্রেটার দেন এনসি হয়ে যায়, দেন আমরা ওই কংক্রিট সেকশনকে কি বলবো, ওভার রেইনফোর্সড সেকশন। ঠিক আছে, এই তিনটা হচ্ছে সেকশন যেটা বেস্ট আপন এন আর এনসির উপর বোঝায়। এবার এটা ফিজিক্যাল মিনিং কি, কাকে কি বোঝায়, কোনটা ভালো বা কোনটা খারাপ, কোনটাতে কি হয় সেটাতেও আসছি, একটা ওভারঅল জাস্ট আইডিয়া দিলাম কোনটাকে কি সেকশন বলে। ঠিক আছে, এইবার ফিজিক্যাল মিনিংটা কি হচ্ছে দেখ, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে কর, আচ্ছা এক্সাম্পলটা হচ্ছে, দুটা গ্রুপ আছে কলেজে, দুটা গ্রুপ আছে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি। তো এইবার ধর গ্রুপ এ তে, মনে কর গ্রুপ এ এন্ড গ্রুপ বি কে একটা টাস্ক দেওয়া হয়েছে, কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বা প্রজেক্ট দেওয়া হয়েছে, ওটাকে ওদেরকে কমপ্লিট করতে হয়েছে। এইবার প্রজেক্টটা এমন ভাবে দেওয়া হয়েছে যে কিছুটা পার্ট গ্রুপ এ কমপ্লিট করবে, কিছুটা পার্ট গ্রুপ বি কমপ্লিট করবে। এইবার প্রথমে ওরা ছিল এক্স্যাক্টলি 10 জন 10 জন দুটা গ্রুপে। তাতে কি হচ্ছে, দুইজনের মধ্যে কাজটা ব্যালেন্সড কন্ডিশনে আছে। ঠিক আছে, দুজনের মধ্যে কাজটা ব্যালেন্সড কন্ডিশনে আছে, দুজনেই হাফ হাফ করে শেয়ার করে নিচ্ছে। তো ওদের উপরেও চাপ আছে, এদের উপরেও চাপ আছে। সাডেনলি কি করলো, কিছু ছেলে মেয়ে ধর গ্রুপ বি থেকে গ্রুপ এ তে চলে আসে, যে আমি গ্রুপ এ এর কাজ করবো। তাতে এখানে 15 জন হয়ে গেল, এখানে তাহলে কতজন হয়ে যাবে, 5 জন। তাতে কার উপর প্রেশারটা পড়বে, গ্রুপ বির উপর প্রেশারটা পড়বে, গ্রুপ এ ক্যাশ হয়ে যাবে, ও ক্যাজুয়ালি কাজ করতে পারবে। ঠিক অপোজিটটা যদি হয়, যে এখানে 5 জন থেকে গেল, এখানে 15 জন চলে আসবে, তাহলে গ্রুপ বি তে প্রেশার কম, স্ট্রেস কম, আর গ্রুপ এর উপর প্রেশার বা স্ট্রেস বেশি। এই সেম জিনিসটাই আমি এবার এই আরসির সাথে বোঝাচ্ছি। মনে কর গ্রুপ এটা হচ্ছে কংক্রিট ইন কম্প্রেশন জোন। এই যে কম্প্রেশন জোন আছে, সেই কংক্রিটটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ বি হচ্ছে রেইনফোর্সমেন্ট, আরসিসি। এই যেখানে যে আরসিসিটা আছে ওটা হচ্ছে গ্রুপ বি। ঠিক আছে, প্রথমে এমন একটা কন্ডিশন ছিল, এখানেও যতটা এরিয়া ছিল, এখানে আমি এরিয়া দিচ্ছি, এখানেও এরিয়া দিচ্ছি। এখানে কংক্রিটে এখানে কি হচ্ছে দেখ, এই এটা বাদ দিয়ে, এখানে তো নিচে কিছু নেই, এগুলো তো ইগনোর। এখানে যে এরিয়াটা দিচ্ছিলাম কংক্রিটের এরিয়াটা, আর এখানে রিনফোর্সমেন্টের এরিয়াটা এমন দিচ্ছিলাম, তার মানে এই না এখানে 10 এখানে 10 বলতে এখানেও মানে সেম এরিয়া হবে এরকম না, মানে জাস্ট ব্যাপারটা বোঝ, যে এখানেও আমি ঠিক এতটা এরিয়া দিচ্ছিলাম, আর এখানেও ঠিক মানে এখানে এসি দ্যাট ইজ এরিয়া অফ কংক্রিট, আর এখানে এএসটি দ্যাট ইজ এরিয়া অফ স্টিল, এমন ভাবে রাখছিলাম যে দুইজনেই দুটা গ্রুপের উপরই সমান লেভেলের স্ট্রেস আসছে। মানে এও তার ম্যাক্সিমাম স্ট্রেসে রিচ করছে, আর এও তার ম্যাক্সিমাম স্ট্রেসে রিচ করছে, যেটাকে কি বলছিলাম, ব্যালেন্সড কন্ডিশন, ব্যালেন্স হয়ে আছে। মানে এখানে তো ভাবিস না যে এখানে 10 10 মানে এটা এটা সেম, এটা জাস্ট তোদেরকে বোঝানোর জন্য বলছিলাম। এখন কি এখানে এরিয়া কংক্রিট আর এরিয়া অফ স্টিল এতটা দিয়েছি যে কংক্রিটটাও তার ম্যাক্সিমাম স্ট্রেসে আছে, আর স্টিলটাও তার ম্যাক্সিমাম স্ট্রেসে আছে। এইবার আমি কি করলাম, এই পার্টিকুলার কন্ডিশনে এই সেকশনটাকে কি বলবো, ব্যালেন্স সেকশন। মানে এই সময় এন
ইকুয়াল টু কি হয়ে যাবে এনসি, এন ইকুয়াল টু কি হয়ে যাবে এনসি। না ইকুয়ালি নিচ্ছে না অ্যাকচুয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি ওরকম করে না, এই গ্রুপটা দেখে মনে হচ্ছে ইকুয়াল, মানে ওদের ম্যাক্সিমাম স্ট্রেসে দুইজনই বোঝাচ্ছে। এটা আমি তোদেরকে অন্য কারণে বোঝাচ্ছি, এক্স্যাক্টলি এটার সাথে রিজেম্বলেন্স হবে না যে এই হাফ নিচ্ছে এই হাফ নিচ্ছে, ওরকম না, ঠিক না। জাস্ট আইডিয়াটা হচ্ছে কি ওদের এরিয়াটা এমন ভাবে আছে যে এর মধ্যেও ম্যাক্সিমাম স্ট্রেস আছে, এর মধ্যেও ম্যাক্সিমাম, ওটাই ওটাই ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেসে ম্যাক্সিমাম স্ট্রেস। জাস্ট এখানে 10-10 মানে ভাবিস না যে মানে ওই সেন্সে ঠিক এটা না, মানে জাস্ট গল্পটা বোঝানোর জন্য বলছি যে এও ম্যাক্সিমাম স্ট্রেসে এও ম্যাক্সিমাম, দুজনই চাপে আছে, ঠিক আছে। তো তখন এন ইকুয়াল টু এনসি হচ্ছে। এইবার আমি কি করলাম, ধর কিছুটা আমি কংক্রিট কমিয়ে দিলাম, বা তার বদলে বলতে পারিস কিছুটা ধর আমি রেইনফোর্সমেন্ট বেশি করে দিলাম। যেখানে এরকম যেরকম হচ্ছে, ধর গ্রুপ বিতে মনে কর বেশি লোক চলে আসলো, ওরকমই আমি যতটা রেইনফোর্সমেন্ট দরকার ছিল ব্যালেন্স সেকশনে তার থেকে বেশি দিয়ে দিলাম। এখন তাহলে এরিয়া কার বেশি, গ্রুপে গ্রুপে মানে গ্রুপ কার বেশি, গ্রুপ বি, তাহলে গ্রুপ বি তে কম স্ট্রেস আসবে, গ্রুপ এ তে বেশি স্ট্রেস আসবে। তখন কি হবে, গ্রুপ এ মানে এই কংক্রিট ওর ম্যাক্সিমাম স্ট্রেসে আছে, কারণ ওর মধ্যে যত কংক্রিট ছিল সেটা তো ছিলই, কিন্তু গ্রুপ বি কি হচ্ছে ওর মধ্যে আরো এরিয়া বেশি দিয়ে দিছি, গ্রুপ বির মধ্যে স্ট্রেসটা কি হয়ে যাবে, কমে যাবে। দ্যাট ইজ ও তখন কি হবে, গ্রুপ এ মানে কংক্রিট তার ম্যাক্সিমাম স্ট্রেসে থাকবে, কিন্তু স্টিল তার ম্যাক্সিমাম স্ট্রেসে যাবে না, কারণ কি ওর মধ্যে স্ট্রেস নেওয়ার জন্য আরো এক্সট্রা লোক চলে আসছে, আরো এক্সট্রা এরিয়া চলে আসছে। তো কংক্রিট তখন ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছাবে, কিন্তু স্টিল তার ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছাবে না। তখন ওই কন্ডিশনটাকে কি বলবো, ওই কন্ডিশনটাকে বলবো আমরা ওভার রেইনফোর্স সেকশন। যতটা রেইনফোর্সমেন্ট দেওয়া দরকার ছিল ব্যালেন্স সেকশন রাখার জন্য আমি তার থেকেও বেশি দিচ্ছি। ব্যালেন্স সেকশন হচ্ছে কি ধর 3টা রেইনফোর্সমেন্ট দিলেই হলো, ওভার রেইনফোর্সমেন্ট আমি আরো বেশি দিচ্ছি, তো এখানে হয়ে যাবে কি 4টা রেইনফোর্সমেন্ট ধর, তখন এটা হয়েছে কি ওভার রেইনফোর্স, যতটা দরকার ছিল তার থেকেও বেশি দিচ্ছি, তখন কি বলছি ওভার রেইনফোর্স। যখনই ওভার রেইনফোর্স করবি, যখনই এখানে দেখ আগে ধর নিউট্রাল অ্যাক্সিস ছিল এটা, এটাকে আমি বলছি তোর এনসি, যখনই নিচের দিকে এরিয়া বাড়িয়ে দিবি অটোমেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কোন দিকে চলে আসবে, উপরের দিকে না নিচের দিকে। যত আমার ধর আগে 3টা ছিল রেইনফোর্সমেন্ট, তো এখন আমার নিউট্রাল অ্যাক্সিস ছিল এটা, যেটাকে আমি ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বলছি বা অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস সেম। এবার আমি আরো বেশি নিচে এরিয়া দিই, নিচের দিকে চলে আসবে না নিউট্রাল অ্যাক্সিসটা, তখন কোন দিকে চলে আসবে, নিচের দিকে। যত এরিয়া বাড়াবো সেই দিকে নিউট্রাল অ্যাক্সিসটা শিফট করবে। তো আমার কংক্রিটটা তো সেমই আছে, কিন্তু আমি রেইনফোর্সমেন্টটা বাড়িয়েছি, তো অটোমেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কোন দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে, নিউট্রাল অ্যাক্সিসটা তখন চলে আসবে নিচের দিকে। তখন যে নিউট্রাল অ্যাক্সিসটা হয়ে গেল সেটা গ্রেটার দেন কি হয়ে গেল এনসি, তখন ওটাকে কি বলছি ওভার। আরো এক্সপ্লেনেশন আছে, আসছে আমি স্ট্রেস দিয়ে। এবার যদি অপোজিটটা হয়ে যায়, 3টা দরকার ছিল ব্যালেন্স হওয়ার জন্য, আমি একটা আরো উল্টা কমা দিলাম, এই যে এরকম গ্রুপ বি তে 10টা দরকার ছিল আমি একটা ছড়া দিলাম, গ্রুপ এ তে কিছু ইনক্রিজ করি, এখানে আমি যেরকম অন্যরকম করে দেখাচ্ছি ওটা বাদ দে, এখানে কংক্রিট যতটা ছিল ওটাই আছে, 3টা রেইনফোর্সমেন্ট দরকার ছিল ব্যালেন্স হওয়ার জন্য, আমি 3টার বদলে 2টা রেখে দিলাম। তাহলে কি হবে, ওর যতটা দরকার ছিল তার থেকেও কম ওর মধ্যে আছে, তাহলে অটোমেটিক ওর মধ্যে স্ট্রেস কি হবে এখন ম্যাক্সিমাম, কিন্তু তখন অটোমেটিক কি হয়ে যাবে এর মধ্যে স্ট্রেসটা কমে যাবে। ঠিক আছে, মানে কাইন্ড অফ ব্যাপারটা ওইভাবে বোঝার চেষ্টা করে এর সাথে কম্পেয়ার করে। যখনই এখানে 3টার থেকে তুই 2টা করে দিবি, এ তখন তার ম্যাক্সিমাম স্ট্রেসে আসবে, কিন্তু এ তখন ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছাবে না, ঠিক আছে। এ মানে পারমিসিবল স্ট্রেসের কম স্ট্রেসে থাকবে, উল্টা হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। তখন আমি ওই সেকশনটাকে কি বলছি আন্ডার রেইনফোর্স। আন্ডার বলতে যতটা ব্যালেন্স সেকশন হওয়ার জন্য দরকার ছিল, 3টা দরকার ছিল, আমি তার থেকে কম দিচ্ছি, তার জন্য আমি কথাটাকে কি বলছি আন্ডার। এর সাথে এক্স্যাক্টলি এটাকে মিলাস না, তাহলে কনফিউশন হবে, ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে কি, যখন এর এরিয়া আর এর এরিয়া ধর এখানে এসি ছিল আর এখানে 3টা বার ছিল, তখন কি হচ্ছিল এও ম্যাক্সিমাম স্ট্রেস এও ম্যাক্সিমাম স্ট্রেস। না না সবসময় ম্যাক্সিমাম থাকছে না, যখন বলছি আরেকবার বলছি দেখে, যখন এখানে এরিয়া কংক্রিট এসি আর এখানে 3টা রেইনফোর্সমেন্ট আছে, তখন এসি এখানে ম্যাক্সিমাম স্ট্রেস ছিল, এএসটি এখানেও ম্যাক্সিমাম স্ট্রেস ছিল, দুটাতেই একই সাথে ম্যাক্সিমাম স্ট্রেস। তখন যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ সেটাকে বলছি এনসি, সেটাকে কি বলছি যেই সেকশনটাকে কি বলছি ব্যালেন্স সেকশন, নিউট্রাল অ্যাক্সিস ইকুয়াল টু এনসি হয়ে যাবে। এবার আমি 4টা রেইনফোর্সমেন্ট করে দিলাম, তাহলে তখন কি হবে স্ট্রেসটা কংক্রিট এখানে এরিয়া স্টিলের এরিয়া বেড়ে গেল, স্টিলের মধ্যে স্ট্রেস কমে যাবে,
কংক্রিটের স্ট্রেসটা ম্যাক্সিমাম, কংক্রিটের স্ট্রেসটা ম্যাক্সিমাম থাকবে, স্টিলের আমার স্ট্রেসটা কমে যাবে। তখন আর যেহেতু নিচের দিকে এরিয়া বানাচ্ছি, নিউট্রাল অ্যাক্সিসটা কোন দিকে চলে আসবে, নিচের দিকে। তো তখন এন হয়ে যাবে গ্রেটার দেন এন। তখন কংক্রিটের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস, কিন্তু স্টিলের মধ্যে কম স্ট্রেস। এইবার কি করলাম, ব্যালেন্স সেকশনের জন্য 3টা ছিল, আমি 2টা করে দিলাম। তাহলে যতটা বেশি এখানে 3টা রাখলে কি একদম এক্স্যাক্টলি ব্যালেন্স থাকতো, তো আমি কমায় দিলাম। কমায় দিলে কি হবে, ওর মধ্যে স্ট্রেস বেড়ে যাবে। তখন কি হবে উল্টা, এই স্টিল ম্যাক্সিমাম স্ট্রেসে চলে আসবে, কিন্তু কংক্রিটের স্ট্রেসটা আবার কমে যাবে। ঠিক আছে, তখন কংক্রিটের স্ট্রেসটা কমে যাবে। একটা কন্ডিশনেই কংক্রিটের স্ট্রেসটা কমবে, সেটা কোথায়, আন্ডার রিইনফোর্স। বাকি 2টা কন্ডিশনে কি হবে, স্টিল কংক্রিটের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেসটা থাকবে। ঠিক আছে, তো আন্ডার রিইনফোর্সমেন্টে কি হচ্ছে, আমি একটা রিইনফোর্সমেন্ট কমায় দিলাম, তো কংক্রিটের মধ্যে স্ট্রেসটা কমে গেল, কিন্তু স্ট্রেসটা কার মধ্যে বেড়ে যাবে, স্টিলের মধ্যে, এন্ড স্টিল ম্যাক্সিমাম স্ট্রেসে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, তখন যেহেতু আমি কমা দিলাম, তখন অটোমেটিক নিউট্রাল অ্যাক্সিসটা কোন দিকে চলে আসবে, উপরে চলে আসবে, ধর এখানে সাপোজ। তখন এটা হয়ে যাচ্ছে এন, তখন এন কি হয়েছে, লেস দেন এন সি। কথাটা বুঝতে পারলি? তো ওই কন্ডিশনটাকে কি বলছি, আন্ডার রেইনফোর্স সেকশন। এটা আরো আরেকভাবে এই রেইনফোর্স যে সেকশন গুলো আছে উপরে নিচে যাচ্ছে, সেটা আমি আরেকভাবে বোঝাচ্ছি। হুম, ওটাও বলবো, আগে এটা আরেকটু বোঝায় নি। মুছবো, এটা মুছলাম, এটা দরকার নেই। অনলাইনে যারা আছিস যতটুকু বুঝতে পারছিস তো, যতটুকু বললাম, অনলাইনে যারা আছিস বুঝতে পারলি তো? কিছু বল, নাকি অন করে চলে গেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ, বুঝতে পারছিস নাকি মনে হচ্ছে তো ঘুম থেকে উঠলি? শুনছিস? না না, বুঝতে পারছি তো। হ্যাঁ, তো বল, একটা কর। এইবার দেখ, এখানে আমি একটু লিখে দিচ্ছি, আমি যে কথাগুলো বললাম এখানে আমি চার্টে মতন করে দিচ্ছি, আগে দেখে নে তা বললাম। কি লিখি, কংক্রিট লিখি এখানে, আর এখানে লিখি হচ্ছে তোর স্টিল বা রেইনফোর্সমেন্ট, একই ব্যাপার। আচ্ছা, দেখ, ব্যালেন্স যখন সেকশন হচ্ছে, তখন কংক্রিটও পারমিসিবল স্ট্রেসে পৌঁছায়, মানে তার ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছায়। আর স্টিলও তার কিসে পৌঁছায়, ম্যাক্সিমাম স্ট্রেস, দ্যাট ইজ তার পারমিসিবল স্ট্রেসে পৌঁছায়, তখন ব্যালেন্স কন্ডিশনে বললাম। এইবার যদি ওভার এনফোর্সড হয়, ওভার এনফোর্স মানে স্টিল আমি বেশি দিয়েছি, তাহলে স্টিল কি হবে, স্টিল বিলো পারমিসিবল স্ট্রেস, মানে ওর মধ্যে যে স্ট্রেসটা থাকবে সেটা বিলো হবে কি পারমিসিবল স্ট্রেস। আর তোর কংক্রিটের মধ্যে কি হবে, পারমিসিবল স্ট্রেসের সমান স্ট্রেস হবে। তাই তো, কথা বুঝতে পারছিস? যেটা আমি বললাম এখন, এটা এখানে লিখে দিচ্ছি। এবার ঠিক যদি উল্টা হয়, যতটা রেইনফোর্সমেন্ট দরকার ছিল তার থেকে কম দিচ্ছি, তাহলে স্টিলের মধ্যে পারমিসিবল স্ট্রেস আসবে। তখন কি হবে, স্টিলের মধ্যে পারমিসিবল স্ট্রেস চলে আসবে, মানে ম্যাক্সিমাম স্ট্রেস চলে আসবে, কিন্তু কংক্রিটে কি হয়ে যাবে, বিলো পারমিসিবল স্ট্রেস, মানে ওর মধ্যে স্ট্রেসটা কম আসবে, যতটা ম্যাক্সিমাম অ্যালাউ করা যায় তার থেকে কম স্ট্রেস আসবে। ঠিক আছে, এই এই 3টা জিনিস একটু লিখে নে, একটু লিখে নে। বুঝতে পারছিস তো মানে কি বললাম? হ্যাঁ, হ্যাঁ।
আঁকিস না আগে। হয়েছে উপরে একটা লেখা। হুম সেল করবে, বলছি এরপরে বুঝতে পারবি, যেগুলা কোশ্চেন করছি বলছি কোনটা বেটার কোনটা বাজে আমি বলছি। আগে এখানে আরেকটু জিনিস দেখা যায়, তারপর আসছি টপিকে। তো এবার দেখ, ফার্স্টে একটা কেস, এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। ঠিক আছে, স্ট্রেস ডায়াগ্রাম। যখন ভালো মতন করে শোন। আচ্ছা। হুম হুম আচ্ছা দেখ, তো কংক্রিট আর স্টিলের মধ্যে যখন ওদের পারমিসিবল স্ট্রেস, কংক্রিটের পারমিসিবল স্ট্রেসটাকে কি বলি, সিগমা সিবিসি। আর স্টিলের মধ্যে পারমিসিবল স্ট্রেসটাকে বলি সিগমা এসটি। এবার যখন ব্যালেন্স সেকশন হচ্ছে তখন এই নিউট্রাল অ্যাক্সিসের ডেপটা কি হয়ে যায়, এনসি। তো এই যে লেন্থটা, এটা ধর সিগমা সিবি, দ্যাট ইজ এইটা হচ্ছে কি কংক্রিটের মধ্যে পারমিসিবল স্ট্রেস। আর এই যে লেন্থটা, এটাকে আমি বলছি সিগমা এসটি, মানে এটা হচ্ছে কি পারমিসিবল স্ট্রেস ইন স্টিল। তো যখন ব্যালেন্স সেকশন হয় তখন এখানে এটা সিগমা সিবিসি পৌঁছায় স্ট্রেস, আর এখানে কতটা স্ট্রেস পৌঁছায়, সিগমা এসটি। আর তখন এই লাইনটাকে যদি জয়েন করি, এটা যেই পয়েন্টে কাট করছে, তো এটা হয়ে যায় কি আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, যেটা আমরা বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারে পড়ছিলাম, যেটাকে আমি বলছি কি ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, এনসি। এন্ড পার্টিকুলারলি এই স্ট্রেসটা থাকলে তখন আমি সেকশনটাকে কি বলবো, ব্যালেন্স। এইবার ধর আমাদের হয়ে গেল আন্ডার রেইনফোর্স সেকশন বা ওভার রেইনফোর্স। আচ্ছা আগে ওভার রেইনফোর্স বলি। সাপোজ ওভার রেইনফোর্স সেকশন, ওভার রেইনফোর্স সেকশনে কি হয় দেখ, কংক্রিটের পারমিসিবল স্ট্রেস যেটা ছিল ওটা থাকে, কিন্তু স্টিলের পারমিসিবল স্ট্রেস কি হয়ে যায়, কমে যায়। মানে পারমিসিবল স্ট্রেস না, স্টিলে যেই স্ট্রেসটা থাকে সেটা পারমিসিবল স্ট্রেসের থেকে কি কম হয়ে যায়। তো কংক্রিটে যেই স্ট্রেসটা থাকে সেটা তো এইটার সমান, কিন্তু স্টিলে যে স্ট্রেসটা আছে সেটা কিন্তু এতটা আসে না, এর থেকে কি হয়ে যায়, কম। তো সাপোজ কমে গিয়ে এখানে চলে আসে। ঠিক আছে, তাহলে কংক্রিটের স্ট্রেস আছে এতটা, স্টিলের স্ট্রেস আছে এতটা। এবার তুই এই লাইন দুটাকে জয়েন কর, জয়েন করলাম। এবার দেখ এই লাইনটা নিউট্রাল অ্যাক্সিস কে কোথায় কাট করছে, নিচে। তো এখন এটা হয়ে যাবে কি আমার নিউট্রাল অ্যাক্সিস, আর এটা কি হয়ে যাবে গ্রেটার দেন এনসি। যেটা আমি বললাম, ওভার এনফোর্সে কি হয়, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস থেকে বেশি হয়। অপোজিটটা দেখ, যখন আন্ডার এনফোর্স, আন্ডার এনফোর্স হলে কংক্রিটের স্ট্রেসটা ওর পারমিসিবল স্ট্রেসের থেকে কম থাকে, আর স্টিলের স্ট্রেসটা পারমিসিবল স্ট্রেসের সমান থাকে। দ্যাট ইজ স্টিলের স্ট্রেস থাকে এতটাই, এই এতটা, কংক্রিটের স্ট্রেস থাকে ধর কম, ধর এতটা। এবার তুই এই দুটো লাইনকে জয়েন কর, এরকম করে জয়েন করলাম। এই যে এটা হচ্ছে স্টিলের, কংক্রিটের স্ট্রেস এতটা আছে মনে কর, আর স্টিলে তোর পারমিসিবল স্ট্রেস মানে ম্যাক্সিমাম স্ট্রেস আছে। তখন দেখ লাইনটা কোথায় কাট করছে। দেখ এখন যে ডেপটা পাচ্ছি ওটা অবভিয়াসলি কি এনসি থেকে কম। হুম হুম না না অসুবিধা নেই, আমি বলছি এটা কারণটা বলছি, কোনটা ভালো হবে কোনটা বেটার হবে মানে বাজে হবে সেটাও বলছি একটু করে। এই তিনটা বুঝতে পারলি, তাহলে এন ইকুয়াল টু এনসি হচ্ছে এখানে ব্যালেন্স। যখন এর মধ্যে দুজনের মধ্যে পারমিসিবল স্ট্রেসের সমান স্ট্রেস থাকে, এন গ্রেটার দেন এনসি মানে এখানে আমার স্ট্রেস কম, এখানে স্ট্রেস ম্যাক্সিমাম। আর এন লেস দেন এনসি মানে হচ্ছে কি এখানে স্ট্রেস কম কিন্তু স্টিলের স্ট্রেস ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আমরা আইডিয়া পেলাম যে ব্যালেন্স, আন্ডার ইনফোর্স আর ওভার ইনফোর্স কাকে বলে। এবার দেখতে হবে যে কোনটা বেটার আর কোনটা ইউজ করব আর কোনটা ইউজ করব না। ঠিক আছে, এটা লিখে নে, তাহলে এতটুকু লিখে নে, লেখা আছে।
এবার আমরা দেখবো যে কোনটা আমরা ইউজ করবো আর কোনটা আমরা ইউজ করবো না। দেখ, কংক্রিট যখন ফেল করে ওর ফেলটা হয় ব্রিটেল ইন নেচার। লিখে না, আমি মানেটা বোঝাচ্ছি, ব্রিটেল ইন নেচার। আর স্টিল যখন ফেল করে তখন ওর ফেলিয়ারটা হয় ডাকটাইল ইন নেচার। ঠিক আছে? ডাকটাইল মানে অনেকটা ডিফর্মেশন। হুম 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 একটা অনেকটা ডিফর্মেশন হওয়ার পর। আচ্ছা, এবার দেখ, কংক্রিট হচ্ছে কি, কংক্রিট হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল, স্টিল হচ্ছে ডাক্টাইল ম্যাটেরিয়াল। এবার ব্রিটেল বলতে কি, লোড আসলে যেমন কাজ, লোড পড়লো ঠিক আছে, লোড নিতে পারলো, কিন্তু যখনই ফেল করে যায় তখনই সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, ক্র্যাক করে যায়, একদম ভেঙে যায় টোটালটা। কিন্তু স্টিল যখন ফেল করে তাও দেখবি কিছুটা ওর লোড নিতে পারে বা অনেকটা ডিফর্ম করার পর কি হয়, ফেল করে। একটা স্টিলের রডকে তুই কি ক্র্যাক করে দিতে পারি সাডেনলি? ক্র্যাক কখনো হবে না, ওকে অনেকটা টানতে হবে, অনেকটা ডিফর্ম হবে, তারপর ক্র্যাক করবে। কিন্তু আমার কংক্রিট বা গ্লাস কি হচ্ছে, সামান্য একটা ক্র্যাক হলেই এটা টোটালটা ফেল হবে, মানে সামান্য ডিফর্মেশন হলেই ফেল করে যাবে। তো কোনটা বেশি ভালো, স্টিল ভালো নাকি কংক্রিটের ফেলিয়ারটা ভালো? স্টিল একটা ডাক্তাইল, কারণ কি ও সঙ্গে সঙ্গে ক্র্যাক করবে না, সঙ্গে সঙ্গে ফেল হবে না, কিছুটা ডিফর্মেশন হবে, তারপর ফেল হবে। এইবার তোরা বল, যখন আন্ডার রেইনফোর্স সেকশন ছিল তখন দেখ খাতাটা খোল, খাতার মধ্যে দেখ আন্ডার রেইনফোর্স সেকশনে কার মধ্যে স্ট্রেস সব থেকে বেশি? স্টিলের উপর। তাহলে ওখানে ফেলটা আগে কে করবে, কংক্রিট নাকি কে, যে যার মধ্যে স্ট্রেস আগে, যার মধ্যে স্ট্রেস আগে থাকে সে তো আগে বেশি ফেল করবে। তাহলে যখন আন্ডার রেইনফোর্স আছে তাহলে স্ট্রেস কার মধ্যে বেশি, স্টিলের মধ্যে, তাহলে কে ফেল করবে আগে, স্টিল। যখন ওভার রেইনফোর্স আছে তখন স্ট্রেস কার মধ্যে বেশি, কংক্রিট, তাহলে কে আগে ফেল করবে, কংক্রিট। তাহলে এই দুটার কম্পারিজন যদি ভাবি, তাহলে স্টিল ফেল করছে আন্ডার রেইনফোর্সে আগে, আর কংক্রিট ফেল করছে ওভার রেইনফোর্সে আগে। তো কোন ফেলিয়ারটা বেশি বেটার, স্টিলের নাকি কংক্রিট? স্টিলের। কারণ কি, স্টিলে যখন ফেল হবে, স্টিল যখন ফেল হবে, ধর একটা বিম যদি থাকে, সাপোজ একটা বিম আছে, এই বিমটা যখন ফেল হবে না, যখন স্টিলে ফেল হবে, স্টিল কি করবে, অনেকটা ডিফর্মেশন করবে, এখানে আস্তে আস্তে ক্র্যাক ধরবে, আস্তে আস্তে এটা অনেকটা ডিফর্ম হবে, তারপর ভাঙবে। কিন্তু কংক্রিট যদি ফেল করে, ও সাডেনলি ফেল করে যাবে, ও কোনো রকম ডিফর্ম হবে না, সাডেনলি ক্র্যাক ধরে ভেঙে যাবে। আর রেইনফোর্সমেন্ট যদি ফেল করে, ও অনেকটা ডিফর্ম হবে, অনেকটা রোটেশন হবে, তারপর ফেল হবে। ঠিক আছে? তো আমাদের ডাক্টাইল ফেলিয়ারটা বেশি বেটার ব্রিটেল ফেলিয়ার তুলনায়। তাহলে এই দুটো কনসেপ্টের উপর কি বুঝতে পারছি, কোনটা বেটার, আন্ডার রেইনফোর্স নাকি ওভার রেইনফোর্স? দেখ, স্টিল যদি আগে ফেল করে ওটা বেটার, কারণ ওটা কি টাইপের ফেলিয়ার হবে, ডাক্টাইল ফেলিয়ার, মানে অনেক ওয়ার্নিং দিবে আমাদেরকে, সাডেন ফেলিয়ার হবে না বেসিক্যালি। কি ফেলিয়ার হবে না, সাডেন ফেলিয়ার। ও কি হবে, ধর যখন ফেল করবে, বিমটা অনেকটা ডিফর্ম হবে, অনেকটা আমাদেরকে বুঝতে দিবে, টাইম দিবে, এসকেপ করার হোক বা ওই বাড়িটাকে আবার ঠিক করার হোক, রিপেয়ারিং করার হোক, অনেক টাইম দিবে, বুঝাবে যে ফেল হবে, এই জিনিসটা তোকে ওয়ার্নিং দিবে। কিন্তু যদি কংক্রিট আগে ফেল হয়ে যায়, কংক্রিট মানে সাডেনলি ফেল করবে, কাচের মতন সঙ্গে সঙ্গে ফেল করে যাবে, তোকে টাইমই দিবে না। ঠিক আছে? তো আমাদের সাডেন ফেলিয়ারের তুলনায় আমাদের এই স্লো কাইন্ড অফ ফেলিয়ার, যেটা ডাক্টাইল ফেলিয়ার, ওটা বেশি বেটার। তো অবভিয়াসলি তাহলে কোন সেকশনটা ভালো, আন্ডার রেইনফোর্স। এইবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমাদের অনেকের মধ্যেই, মানে নর্মাল পিপলের মধ্যে সবার মধ্যেই কনসেপ্টটা থাকে, যে একটা বিমের মধ্যে যত বেশি রেইনফোর্সমেন্ট দিব, বিমটা তত কি হবে, মজবুত হবে। কিন্তু এখানে কনসেপ্ট অ্যাকর্ডিং কি বোঝাচ্ছে, বিমে ধর 3টা রেইনফোর্সমেন্ট দিচ্ছিলাম, যেটা আমি এক্সাম্পল দিলাম, 3টা রেইনফোর্সমেন্ট দিলে ধর ওটা ব্যালেন্স ছিল, কমিয়ে যদি 2টা করে দিই ওটা আন্ডার রেইনফোর্স হয়ে যাচ্ছে, আর বাড়িয়ে যদি 4টা করে দিই ওভার রেইনফোর্স হচ্ছে। কিন্তু আন্ডার আর ওভারের মধ্যে আমি দেখতে পাচ্ছি আন্ডারটা কি বেটার। তাহলে আমার 2টা রেইনফোর্সমেন্ট দেওয়া ভালো নাকি 4টা? 2টা। মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কিন্তু হ্যাঁ একদম এটা যে হবে এরকম তো মানে নেই। তো এই রেসপেক্টে কি বোঝা যাচ্ছে, ওই 4টা আমি 16 mm এর বার না দিয়ে আমি যদি 2টা বার দিই, আমার বিল্ডিংটা বেশি ভালো টিকবে। ঠিক আছে? তো এটা মানুষের সাধারণ কনসেপ্ট হয়, যে আমি বিল্ডিং এ যত বেশি রেইনফোর্সমেন্ট দিব তত বিল্ডিং স্ট্রং হবে, যেটা আদৌ অ্যাকচুয়াল কনসেপ্ট। ঠিক আছে? ওটা তো যারা জানে না তারা করে।
ঠিক আছে? তো ওটা বেশি যদি কংক্রিট বেশি যদি স্টিল দেয়, কংক্রিট আগে ফেল করে যাবে। তো আমাদের এইসব অনেক ভাবনা চিন্তা করে করতে হয়। তো নর্মাল মানুষের মনে হয় যত রেইনফোর্সমেন্ট দিব, বাড়িতে যত স্টিল দিব তত মজবুত হয়, কিন্তু আদৌ সেটা না। ওটা ভূমিকম্পে বা কোনো শক লোডে সঙ্গে সঙ্গে ক্র্যাক করে যাবে। ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে এরকমও না যে রেইনফোর্সমেন্ট দিবই না, রেইনফোর্সমেন্টও দিতেই হবে, কিন্তু আমার ওভার রেইনফোর্স যেতে না। আরসিসি যে কাজ মানে কংক্রিটে ক্র্যাক হয়, কংক্রিটে ক্র্যাক হয়, ওই ক্র্যাক ক্র্যাক বলে, ওগুলো আমার শিয়ার চ্যাপ্টারে গিয়ে পড়বে। ক্র্যাক যেগুলো হয় কিভাবে হয়, প্যাটার্ন দেখে বোঝা যায় যে কোন বিল্ডিং এ কিসের জন্য ক্র্যাক হচ্ছে, ক্র্যাকের অ্যাঙ্গেল দেখে, ক্র্যাকের প্যাটার্ন দেখে বোঝা যায় কোন বিল্ডিং এ কি টাইপের ক্র্যাক হয় বা কিসের জন্য ক্র্যাকটা হচ্ছে, ওগুলো প্যাটার্ন দেখে বোঝা যায়। ঠিক আছে? ওগুলো আমার শিয়ার চ্যাপ্টারে গিয়ে পড়বো। তো যেটা আমি বলছিলাম যে রেইনফোর্সমেন্ট দিব না তা না, রেইনফোর্সমেন্ট তো দিতেই হবে, কিন্তু এতটাও বেশি দিয়ে দিব না যে ওভার রেইনফোর্স হচ্ছে। হ্যাঁ, আবার এতটাও কম দিব না যে লোডই দিতে পারছি না। ব্যালেন্স এক্স্যাক্টলি করা যায় না। আমি তো যদিও ওখানে আমি 3টা রেইনফোর্সমেন্ট দিয়ে দেখালাম যে ব্যালেন্স সেকশন, কিন্তু দেখা যাচ্ছে এরকম দেখবি কোশ্চেন যখন করবি দেখতে পাবি যে একটা এরকম সেকশনকে যদি ব্যালেন্স করতে হয়, দেখা যাচ্ছে ওই যে আমি আগের দিন বলছিলাম 2.54 নাম্বারস অফ 16 mm বার, এতগুলা বার না, 2.54। তুই কি আড়াইটা বার দিতে পারবি? কখনই দিতে পারবি না। এটা যদি দিতে পারতি তাহলে ব্যালেন্স করা যেত, তাহলে তুই এরকম করতে পারবি না। তাহলে তোর কাছে অপশন কি, আইদার 2 দে অর 3 দে। 2 দিলে কি হয়ে যাবে, আন্ডার ইনফোর্স। 2টা দিলে কম দিচ্ছি, আন্ডার ইনফোর্স। 3টা দিলে কি হয়ে যাবে, ওভার ইনফোর্স। তাহলে আমি কোনটা দেবো, 2 নাকি 3? 2 দেবো, দ্যাট ইজ আন্ডার ইনফোর্স যেন। ঠিক আছে? আবার ওটার মধ্যে আরো চেক থাকে যাতে মিনিমাম স্টিলের থেকে না কমে যায়, সেটা আমরা আসবো পরে। হুম। স্টিলের আগে বলতে ইতিহাসে গল্প জানি না। ইতিহাসে তখন বড় বড় তখনকার স্ট্রাকচার অন্যরকম ছিল। তখন তখন পাথর দিয়ে তৈরি, তখনকার স্ট্রাকচার অন্যরকমই ছিল। লোড বিয়ারিং সব ছিল তখন স্ট্রাকচার, তখন ফ্রেম ছিল না। তো তখন লোড বিয়ারিং স্ট্রাকচারই হতো। কিছু রেইনফোর্সিং এলিমেন্ট হিসাবে টিম্বার ইউজ করা হতো, কিন্তু হ্যাঁ ওই তো টিম্বার বা এইসব ম্যাটেরিয়াল ইউজ করা যায় কিছুটা রেইনফোর্সিং এলিমেন্ট হিসেবে, মানে যেটা কিছুটা বেসিক্যালি ডাক্টিলিটি দিবে। কিন্তু ওদের কনসেপ্টটা লোড বিয়ারিং ছিল, তো তখন এই টাইপের কনসেপ্ট ছিল না, কিছুটা ওই টিম্বার দিয়ে ইউজ করা হতো ডাক্টিলিটি করানোর জন্য। সেটা তো বটেই, সেটা তখনকার আর্কিটেকচারাল কনসেপ্ট অনেক অন্যরকম ছিল এখনকার তুলনায়। তুই এখন তাজমহল বানাতে পারবি, এখন এত ইনফ্রাস্ট্রাকচার আছে, তাও ওই তাজমহলের মতো ডেকোরেট বানানো যাবে না। ঠিক আছে? তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল। তখন এমন এমন কিছু স্ট্রাকচার আছে, একটা হিন্দু টেম্পল আছে, ওটা হচ্ছে সাউথে না, তোর অন্য একটা আইল্যান্ডে, মানে মোস্ট প্রবাবলি ওই ইয়ের দিকে, সিঙ্গাপুর ওই সব জায়গায় কোনো একটা আইল্যান্ডে আছে। তখন ওইদিকে হিন্দু ধর্মটা অনেক ছিল। ঠিক আছে? তো ওখানে একটা আছে, আমার এক্স্যাক্টলি নাম মনে আসছে না। তো ওই টেম্পলটা যদি দেখা যায়, ওই টেম্পলের যে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটা আছে পাইল ফাউন্ডেশন বানানো তখনকার দিনে। ঠিক আছে? তো এমন ভাবে ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে যে ফাউন্ডেশনটা মানে ইঞ্জিনিয়াররা বুঝছে না যে এখনো ওই টাইপের ফাউন্ডেশন ওই জায়গায় কিভাবে বানানো যাবে, মানে ওটা আছে সমুদ্রের পাশে। ঠিক আছে? ওই ফাউন্ডেশনটা এমন ভালোভাবে বানানো হচ্ছে, ভিডিও দেখলে বুঝতে পারবি যে ওই ফাউন্ডেশনটা এখনকার ইঞ্জিনিয়াররাও অবাক যে ওই ফাউন্ডেশনটা ওরা তখনকার দিনে কিভাবে ভেবে তৈরি করছিল। ঠিক আছে? তখন আমাদের কাছে এত থিওরি ছিল না, ক্যালকুলেটর ছিল না, কিছু ছিল না, কিন্তু তখনকার দিনে মানে বাইরের থেকে মাটি নিয়ে আসছিল, বাইরের থেকে মাটি নিয়ে এসে ওখান থেকে মাটি কেটে নিয়ে ডিজাইন করে তখনকার দিনে ওই টেম্পল বানানো হয়েছে, যেটা এখনকার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনেক চাপ। ঠিক আছে? হয়তো হবে, কিন্তু অনেক চাপ। তো ওই সময়কার ব্যাপারগুলো একটু অন্যরকম ছিল, যেগুলা আমরা মেলাতে পারবো না। তখনকার আর্কিটেকচারাল আর পিরামিড, এখন পিরামিড অতটা বানানো ইজি না, একটা পিরামিড বানাতে গিয়ে শেয়ার হয়ে যাবে একটা দেশের অবস্থা। ঠিক আছে? মানে ওই ভালো ইঞ্জিনিয়াররাও পারবে না, কিন্তু তখনকার আর্কিটেকচারাল ব্যাপারটাই অন্যরকম ছিল। ঠিক আছে? তো এমনি আগেকার দিকে রেইনফোর্সমেন্ট বলতে টিম্বার ইউজ করতো, কিন্তু মেনলি লোড বিয়ারিং স্ট্রাকচারই ছিল। আচ্ছা, পুলি দিয়ে আছে, তারপর ওয়াটার ফ্লোর ব্যাপার আছে, ওয়াটার ফ্লোর ব্যাপার আছে একটা। আচ্ছা দেখ, এটা তো হয়ে গেল। এইবার তোরা একটু এটা তাহলে লিখে নিস। এবার এটা শোন শোন, এবার একটু লিখে নিস যে আন্ডার ইনফোর্সে কি টাইপের ফেলিয়ার হয়, ডাকটাইল ফেলিয়ার, আর ওভার ইনফোর্সে ব্রিটেল ফেলিয়ার। আর ব্যালেন্স সেকশন হচ্ছে সব থেকে বেস্ট, যেখানে কি দুটাই একসাথে ফেল করবে। কংক্রিটের আগে ফেল হলে ব্রিটেল,
যদি রেইনফোর্সমেন্ট আগে ফেল হয় ডাক্তারি। ব্যালেন্সটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ব্যালেন্সে দুজনই একসাথে ফেল করবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই ব্যালেন্স সেকশন বানানোটা প্রবলেম, ব্যালেন্স সেকশনটা অ্যাচিভ করাটা প্রবলেম। ওই যে আমি বললাম যেরকম নাম্বার অফ রেইনফোর্সমেন্ট লাগবে যেটা তুই কখনো প্র্যাকটিক্যালি প্রোভাইডই করতে পারবি না, ঠিক আছে? তো ওই জন্য আইদার হয় আন্ডার অর ওভার। হ্যাঁ ওই বললাম 1% কেসে হয়তো তুই ওরকম বানাতে পারবি, কিন্তু 99% কেসে তোর ব্যালেন্স সেকশন অ্যাচিভই করা যাবে না, যেই সেকশনটা আসবে সেটা আইদার আন্ডার অর ওভার। এবার আইএস কোড কি বলছে? আইএস কোড সাজেস্ট করছে, আইএস কোড সাজেস্ট বা রেকমেন্ডেড not to design any over reinforced section. According to IS code কোনো ওভার রিইনফোর্স সেকশন ডিজাইন করা যাবে না, কারণটা আমি বললাম, ঠিক আছে? তো যখন কোনো ডিজাইন করবি তোকে অলওয়েজ আন্ডার রিইনফোর্স ডিজাইন করতে হবে। ব্যালেন্স সেকশন ডিজাইন তো করা যায় না, পসিবল না প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য, যেটা বললাম নাম্বার অফ বার এমন লাগবে যেটা তুই প্র্যাকটিক্যালি বসাতে পারবি। 2.54, 3.33 কখনো বসাতে পারবি? পারবি না, রাউন্ড নাম্বারে আমাকে হোল নাম্বারে বসাতে হবে, ঠিক আছে? 3 নিতে পারিস, 3 ওটাও দেখে নিতে হবে, এতটা কম নিবি না, 3 নিবি, ঠিক আছে? 3.33 জায়গায় 3 নিবি, ঠিক আছে? সেটাও চেক করতে হয়, সেটা আবার এতটা কম নেওয়া যাবে না যে মিনিমাম স্কিলের থেকে কম হয়ে যায়, এগুলা ডিজাইন করতে হতে বুঝতে পারি, অঙ্ক করলে বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা আইএস কোডে বলা আছে যে কখনোই ওভার রেইনফোর্স সেকশন ডিজাইন করবো না, যা ডিজাইন করবো আইদার ব্যালেন্সড অর আন্ডার রেইনফোর্স। এবার ব্যালেন্সটা পাওয়া কঠিন, তো মোস্ট অফ দ্য সেকশন কি হয়, আন্ডার রেইনফোর্সই হয়, ঠিক আছে? হুম। এইবার তোদের যেটা বাকি থাকলো সেটা এবার হেডিং কর, লিভার আর্ম। হেডিং কর লিভার আর্ম। এবার আমরা পড়বো মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, তার আগে লিখে নে লিভার আর্ম। এই একটাই লাস্ট টপিক বাকি আছে ওয়ার্কিং স্ট্রেপে, তারপর আমরা এটাই আজকে লাস্ট টপিক, তারপরের দিন আমরা অঙ্ক করবো, আর একটু বলে দিয়ে অঙ্ক দেখবো। থিওরি কিছু কিছু আসতে পারে, একটা কোশ্চেন আসতে পারে যেখানে হয়তো থিওরি বড় দিয়ে দিল, তারপর এখানে 90% অঙ্ক। কি বলবো? না এখানে এই একটা সাবজেক্ট হচ্ছে এটা, যেটা বোধহয় যতটা থিওরিও আছে ততটা প্রবলেমও আছে, কিন্তু তোদের যা কোশ্চেন আসবে সেখানে তোদের ওই 70% অঙ্কই হবে, মানে ওয়েটেজ তোদের 100 নাম্বার থাকলে টোটাল সাপোজ 70% ওয়েটেজ তোর ম্যাথামেটিক্সে, 30% তোর থিওরিতে। কিন্তু যদি কোনো এক্সাম রিলেটেড দেখিস তাহলে ঠিক অপোজিট হয়ে যায়, এক্সাম কোনো মানে গভর্নমেন্ট জব রিলেটেড তুই দেখিস তখন 70% তোর থিওরি হয়ে যাবে, মানে কোডের প্রভিশন গুলো, কোডে কি বলা আছে এগুলো হয়ে যাবে, আর 30% হয়তো তোর ক্যালকুলেশন রিলেটেড কিছু আসতে পারে, ঠিক আছে? মানে যেখানে ক্যালকুলেটর নেই সেসব এক্সাম। আচ্ছা এইবার হেডিং কর লিভার আর্ম। ওরা পারলে তো তোর বাড়িটাও এলিয়ান এসে বেড়া দিতে পারে। ওরা পারলে তো তোর বাড়িটাও এলিয়ান এসে বানিয়ে গেছে রাত্রেবেলা বলে দিবে। ওই হিস্ট্রি ওই চ্যানেলটা তো আচ্ছা, এটাকে সিগমা সিলে, হ্যাঁ। আচ্ছা এবার দেখ লিভার আর্ম বলতে কি বোঝায়, আমি একটা ছবি এখানে আঁকি, এটা আঁকতে হবে না তোদের।
দেখ স্টিলের এরিয়া কত এএসটি, স্টিলের মধ্যে স্ট্রেস কত সিগমা এ, সেটা সিগমা এসটা সিগমা এসটির সমান হতে পারে বা কম হতে পারে। সিগমা এসটি কি পারমিসিবল স্ট্রেস, তো স্টিলের এরিয়া হচ্ছে এএসটি, স্টিলের মধ্যে স্ট্রেস হচ্ছে সিগমা এ। তাহলে স্টিল কতটা ফোর্স নেয়, ফোর্স ইকুয়াল কি হয় স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে স্টিল কতটা স্ট্রেস বা স্ট্রেস হচ্ছে ফোর্স নেয় সিগমা এস ইন্টু এএসটি। তাহলে স্টিল যেটা ফোর্স নিচ্ছে সেই ফোর্সটা কি নিচ্ছে, স্টিল কি নেয় টেনশন, টেনশনটা টি দিয়ে লিখলাম, টি ইকুয়াল টু কি হবে সিগমা এস ইন্টু এএসটি। টেনশনের ডিরেকশনটা এদিকে, এদিকে টেনশনটা আছে, ঠিক আছে। এই এরিয়া অফ স্টিল এটা হচ্ছে ও স্ট্রেস, এই দুটোকে মাল্টিপ্লাই করলে ফোর্স পাচ্ছি। ফোর্স বলতে ওরা কি নিচ্ছে টেনশন নিচ্ছে, উপরে কম্প্রেশন নেয় নিচে কি নেয় টেনশন, তাহলে স্টিল নিচ্ছে টেনশন, সেই টেনশন কতটা নিচ্ছে সিগমা এফ ইন্টু এস। এবার কংক্রিট দেখ, কংক্রিট এখানে একটা আমি ছবি আঁকি তাহলে ক্লিয়ার হবে, আঁকিস না এটা আবার। যাক, এটা আমি একটা থ্রিডি, থ্রিডি না মানে থ্রিডি বলতে আইসোমেট্রিক ভিউ আঁকলাম, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখ, আমি স্ট্রেসটাকে আঁকছি, হ্যাঁ দেখ এই যে স্ট্রেস ডায়াগ্রামটা আছে, এই স্ট্রেস ডায়াগ্রামটা আমি এখানে আঁকলাম কিরকম, এই এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। এবার নিউট্রাল অ্যাক্সিসের উপরে এই যে উপরের যে পোর্শনটা, ঠিক আছে, এই 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 পার্টটাকে বাদ দাও, উপরের পার্শনটা হচ্ছে কি এরিয়া অফ কংক্রিট, এইটা দেখতে পাচ্ছি, আর নিচে এই যে রেইনফোর্সমেন্ট তিনটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার স্ট্রেসটা, এই স্ট্রেস ডায়াগ্রামটাকে আমি এখানে বসালাম, দেখ এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছিস, এটা কোনটা বলতো, এটা হচ্ছে এই যে ক্লিয়ার, আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা আমি যে এখানে ক্লিয়ার। তাহলে এই নিচের পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি, নিচের পার্টটা নিয়ে আমার কাজ নেই, আমার কাজটা হচ্ছে এই উপরে কংক্রিটের পার্টটা, ঠিক আছে। তো এখানে একটা দেখ এরকম বক্স টাইপের পাচ্ছি না, বক্স বলতে এই উইথটা কত, এই উইথটা হচ্ছে বি, আর এই ডেপথটা কত এন, তাই না, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কত হয় এন, তাহলে এই ডেপথটা হচ্ছে আমাদের এন আর এই উইথটা হচ্ছে বি, ঠিক আছে। তো স্ট্রেস ডায়াগ্রামটা যে এই যে এতটুকু, এই যে ট্রায়াঙ্গেলটা ছোট্ট একটা ট্রায়াঙ্গেল, যার এই যে এই হাইটটা কত বলতো, এই হাইটটা হচ্ছে সিগমা, এই যে এটা হচ্ছে সিগমা সি, এই যে এই হাইটটুকু দেখতে পাচ্ছি সবাই, এটা সিগমা সি, এটা এন, এই যে এন, আর এই উইথটা হচ্ছে বি, মানে টোটাল এই এতটা এরিয়া জুড়ে এই স্ট্রেসটা আছে। এবার আমার বের করতে হবে এই স্ট্রেসের থেকে ফোর্স, স্ট্রেসের থেকে কি বের করবো ফোর্স। এবার ফোর্স বের করার জন্য বেসিক্যালি কি করতে হবে, আমাকে ফোর্স বের করার জন্য এখানে করতে হবে যেটা, সেটা হচ্ছে ভলিউম অফ দিস স্ট্রেস ডায়াগ্রাম, ভলিউম বের করতে হবে। ভলিউম বলতে কি হবে দেখ, ভলিউম বলতে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কি হবে, এই যে ট্রায়াঙ্গেলটা এটা না, এই ট্রায়াঙ্গেলটা কি আছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস কত এন আর হাইট সিগমা সি, সেটা তো হয়ে গেল এরিয়াটা, এই যে এতটুকু এরিয়াটা চলে আসে। এবার তার সাথে এই লেন্থটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি টোটাল ভলিউমটা পাবো, এই লেন্থ কত আছে বি, তো এটা হবে টোটাল ফোর্স হাফ সিগমা সি ইন্টু বি ইন্টু এন, এটা হচ্ছে টোটাল ফোর্স। এই ফোর্সটা কে ক্যারি করে, কংক্রিট। স্টিল কতটা ফোর্স ক্যারি করে সিগমা এস ইন্টু এস টি, আর কংক্রিট ফোর্স ক্যারি করে হচ্ছে হাফ ইন্টু সিগমা সি ইন্টু বি ইন্টু এন। কিভাবে পেলাম, এই এরিয়াটা প্রথমে বের করলাম, এই যে ছবির মধ্যে এরিয়াটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলাম এতটুকু, তার সাথে এই টোটাল উইথটাকে মাল্টিপ্লাই করলাম, কারণ কংক্রিটটা হচ্ছে এতটা এরিয়া জুড়ে, কংক্রিটটা এতটা এরিয়া জুড়ে আছে, স্টিলের এরিয়াটা আমি এখানে মাল্টিপ্লাই করছিলাম,
কংক্রিটের এরিয়াটাকে পাওয়ার জন্য এই যে এতটুকু এরিয়ার মধ্যে কংক্রিট আছে বলে আমি এখানে বি দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো এবার লিখানে এটা হচ্ছে, এটাকে এবার কি বলবো দেখ, কংক্রিট কি নেয় কম্প্রেশন, তাহলে টেনশন যে পোর্শন ছিল স্টিল তাকে যদি টি দিয়ে লিখি, কংক্রিট যে পোর্শন নেয় ওটাকে কি লিখবো সি, তাহলে কম্প্রেসিভ ফোর্স দ্যাট ইজ সি। সি কিভাবে পাওয়া যাচ্ছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইনটু বি, এটা লিখে রাখতে পারি, সেটা কিভাবে পেলাম, এটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইনটু বি। তো এটা হচ্ছে কম্প্রেশনের ফর্মুলা, আর এটা হচ্ছে টেনশনের ফর্মুলা, বুঝতে পারলি? লিখানে এটা ওটা এমনি জাস্ট তোদেরকে বোঝানোর জন্য বলছিলাম কিভাবে কম্প্রেশনটা আসলো। এনসি ইকুয়াল টু কেডি, আমি একবার মনে হয় এনসি ইকুয়াল টু ওই ফর্মুলা লিখেছিলাম প্রথমে, ওটা হচ্ছে এনসি ইকুয়াল টু ওই 280/3 ডিভাইডেড বাই 280/3 প্লাস সিগমা এসপি ইনটু ডি। কে বের করা আর এনসি বের করা একই ব্যাপার, বিকজ কে বের হয়ে গেলে শুধু ডি দিয়ে মাল্টিপ্লাই করলে এনসি হয়ে যাবে, ঠিক আছে? এবার এই পার্টটা মুছলাম, তাহলে এবার তোরা লেখ একটু ভালো মতন করে, টোটাল compressive force, total compressive force carried by concrete, concrete কতটা compressive force নেয়, যেটাকে আমি সি দিয়ে বলছি, সেটা ফর্মুলা কি, সেটা আমরা ফর্মুলা দেখলাম জাস্ট এখনই, হাফ সিগমা সি ইন্টু বি ইন্টু এন, তাই তো? আর যেটা দেখলাম টোটাল টেনসাইল ফোর্স ক্যারিড বাই স্টিল বা রিইনফোর্সমেন্ট একই ব্যাপার, যেটা আমি টি দিয়ে বলছি, সেটা কত পাচ্ছি, সিগমা এস ইন্টু এ এস টি। এইবার এই যে টেনশনটা আমি বলছি যে এই লাইন বরাবর যাচ্ছে, টোটাল টেনশন ফোর্সটা যেটা টি আছে সেটা এই লাইন বরাবর যাচ্ছে। এবার আমার কোশ্চেন হচ্ছে এই টোটাল কম্প্রেশনটা কোন লাইন বরাবর যাচ্ছে, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের এই টেনশনটা যাচ্ছে তো এই রেইনফোর্সমেন্টের সিজি দিয়ে, রেইনফোর্সমেন্টের সিজি বলতে এই যে মাঝে, তো সেটাই হচ্ছে এই লাইনটা। এইবার কংক্রিটের যে কম্প্রেসিভ ফোর্সটা আছে সেটা কার সিজি দিয়ে যাবে বলতো, এই স্ট্রেস ডায়াগ্রামটার সিজি দিয়ে, এই স্ট্রেসের যে ডায়াগ্রাম তার সিজি দিয়ে কাজ করবে। স্ট্রেস ডায়াগ্রামের সিজি বলতে এটা এন, তো তো এখান থেকে এই হচ্ছে আমার টোটাল কম্প্রেসিভ ফোর্সটা, যেটা এটা ঠিক অপোজিট দিকে কাজ করবে। আর এই যে হাইটটা, এই যে হাইটটা, এটা কি হয়ে যাবে বলতো, n/3, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল কম্প্রেশন আর এটা হচ্ছে টোটাল টেনশন। কম্প্রেশন কাজ করছে এখান থেকে n/3 ডিস্টেন্সে, টোটাল কম্প্রেশন মানে যেটা কংক্রিট নিচ্ছে, আর টোটাল টেনশন যেটা স্টিল নিচ্ছে সেটা হচ্ছে সিগমা এস ইন্টু এস টি, যেটা রেইনফোর্সমেন্টের সিজি দিয়ে বা এই লাইন বরাবর কাজ করছে। এইবার এগুলা দেখা হয়ে গেছে, এইবার লিভার আর্ম কাকে বলে দেখ। টোটাল এই যে সিস্টেমটা আছে, এই যে আমি ডায়াগ্রামটা এটা ফ্রেশ করে দেখাচ্ছি, লিখতে হবে না তোদের, এই যে ডায়াগ্রামটা আছে, তো এটা টোটাল টেনশন, এটা টোটাল কম্প্রেশন, এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস। আমাদের সিস্টেমটা আলটিমেটলি কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এবার ইকুইলিব্রিয়ামে যদি থাকতে হয়, একটা ফোর্স বাঁ দিকে কাজ করছে আর একটা ফোর্স ডান দিকে কাজ করছে, এদেরকে ইকুয়াল হতে হবে। সিস্টেমটা আলটিমেটলি কিসে আছে, ইকুইলিব্রিয়াম। ও তো দৌড়া যাচ্ছে না বিমটা, ও তো ডাইনামিক কন্ডিশনে নেই, ও যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা দৌড়াচ্ছে তা তো না, ও স্টেবল কন্ডিশনে আছে।
দ্যাট মিনস এখানে আমি দেখতে পাচ্ছি ডান দিকে একটা ফোর্স আর বাঁ দিকে একটা ফোর্স, তাহলে এই দুটা ফোর্সকে কি হওয়া উচিত, ইকুয়াল হওয়া উচিত। তাহলে লেট বাই কনসেপ্ট অফ by concept of static equilibrium, by concept of static equilibrium, total compression আর total tensionটা কি হয়ে যাবে, সেম। টোটাল কম্প্রেশন টোটাল টেনশনটা হবে সেম। এবার দেখ, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, যাদের দুইজনের ভ্যালু কি সেম। আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম দুটা সেম ফোর্স যদি একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকে, এরা দুজন মিলে কি তৈরি করে, একটা কাপল। এরা কি তৈরি করে, কাপল বা মুভমেন্ট মানে টর্ক তৈরি করে বেসিক্যালি। তো দুটা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যদি একটা পার্টিকুলার ডিস্টেন্স থাকে, এন্ড এই ডিস্টেন্সটা যদি সাপোজ এ হয়, তাহলে এরা দুজন মিলে তৈরি করে কি কাপল বা মুভমেন্ট তৈরি করে, রোটেশন করা এটা, ঠিক আছে। তো এই মুভমেন্টের ভ্যালুটা কত হয়, এফ ইন্টু এ, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এটা আমরা পড়ছিলাম মুভমেন্ট অফ এ কাপল, যে দুটা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স যদি একটা পার্টিকুলার ডিস্টেন্সে কাজ করে, ওরা দুজন মিলে কি করে, একটা মুভমেন্ট তৈরি করে, বা যেটাকে কাপল বলছি সিস্টেমটা, সেই মুভমেন্টটা কত, এফ ইন্টু এ। এবার বোঝ, এই যে বিমটা আছে, বিমটা যখন লোডের জন্য বেন্ড হচ্ছে, বেন্ড কেন হয়, বেন্ডিং মুভমেন্টের জন্য। দ্যাট ইজ একটা মুভমেন্ট কাজ করছে, মুভমেন্টের জন্য তো বেন্ড হয়। তো এই যে বিমটা যে বেন্ড হচ্ছে, সেই বেন্ডটা কেন হচ্ছে, বেন্ডিং মুভমেন্টের জন্য। দ্যাট ইজ একটা মুভমেন্ট কি করছে, আমরা অ্যাপ্লাই করছি, যেটাকে বলছি অ্যাপ্লাইড মুভমেন্ট। মানে এই ধর লোডটা আছে, লোডের জন্য আমরা জানি ম্যাক্সিমাম ডাব্লিউ ইউডিএল যদি লোড হয়, তাহলে ম্যাক্সিমাম মুভমেন্ট হয় কত, ডাব্লিউ এল স্কয়ার বাই 8। তাহলে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কি করছে, বিমটাকে রোটেট করানোর চেষ্টা করছে। কিন্তু বিমটা কি করবে, ইন্টারনালি কি করবে, ওই রোটেশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। যদি বাধা না দেওয়ার চেষ্টা করে, তাহলে তো বিমটা শুধু রোটেট হতে থাকতো, তাই না। বিমটা কি হয়, একটা ডিফ্লেক্টেড শেপে আসার পর স্টেবল হয়ে যায়, নিশ্চয়ই আর রোটেট করে না। তো ডিফ্লেক্টেড শেপে আসার পর স্টেবল হচ্ছে মানে কি, ও যে নিশ্চয়ই ওটাকে আটকাচ্ছে, না হয়তো রোটেট করতে থাকবে। তো এই যে আটকানোর জন্য কি কাজ করছে, এই যে সি আর টি লিখলাম, এগুলা হচ্ছে রেজিস্ট্যান্স। মানে দেখ, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এরা দুজন ইকুয়াল। এবার এদের মধ্যে একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, দেখ কত ডিস্টেন্স আছে, মনে কর আমি এই ডিস্টেন্সটাকে বললাম এ। তো এরা দুজন মিলে এটা কি তৈরি করবে, কাপল। কাপল মানে কি, একটা মুভমেন্ট। এই মুভমেন্টটা কোন দিকে ঘুরবে, দেখ তো, এই যে এই মুভমেন্টটা কোন দিকে ঘুরে, ক্লকওয়াইজ। তো এই দুজন মিলে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করবে। সেই ক্লকওয়াইজ মুভমেন্টটা কি করবে, এই বিমে লোডের জন্য যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আসছিল, ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে বা রেজিস্ট করার চেষ্টা করবে। আবার বলছি, মনে কর এই যে ইউডিএল লোডটা আসছে, এই ইউডিএল লোডের জন্য ধর এখানে কোনো একটা সেকশনে আমার মনে কর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আসছে, বেন্ডিং মুভমেন্ট। এইবার সেটাকে আটকানোর জন্য ওই পার্টিকুলার সেকশনে যে কংক্রিট আছে, সে কম্প্রেসিভ ফোর্স দিবে, যে রেইনফোর্সমেন্ট আছে সে টেনসাইল ফোর্স দিবে। এরা দুজন মিলে কি করবে, একটা কাপল, রেজিস্ট্যান্স দিচ্ছে, এরা মিলে কি করবে, কাপল। এই কাপলটা হবে কি, এখানে যে মুভমেন্টটা অ্যাপ্লাই করা আছে, যার জন্য বিমটা রোটেট হচ্ছিল, তার অপোজিট হবে, ইকুয়াল এন্ড অপোজিট। তো এরা দুজন মিলে একটা কাপল তৈরি করবে। সেই কাপলটার যে মুভমেন্ট আসবে, সেই মুভমেন্টটাকে বলছি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। মানে এটা রেজিস্ট্যান্স দিচ্ছে। তুই এখানে বিমে লোড দিলেই, লোড দেওয়ার জন্য পার্টিকুলার কোন একটা সেকশন, এই ধর এক্স, এই সেকশনে একটা মুভমেন্ট আসছে, এটাকে বলছি কি অ্যাপ্লাইড মুভমেন্ট। ওই সেকশনে ধর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আসছে, ওটাকে বলছি অ্যাপ্লাইড মুভমেন্ট। এবার ওই পার্টিকুলার সেকশনে যে কংক্রিটটা আছে, সে একটা কম্প্রেশন দিচ্ছে, কার এগেইনস্টে, এই মুভমেন্টের এগেইনস্টে, বা কম্প্রেসিভ লোড ক্যারি করছে। আর এখানে যে রেইনফোর্সমেন্ট আছে, সে একটা টেনসাইল লোড ক্যারি করছে। এবার এরা দুজন মিলে একটা কি ফর্ম করবে, কাপল। এই কাপল কি করবে, একটা মুভমেন্ট দিবে। সেই মুভমেন্টটা কি টার্গেট, ও টার্গেট হচ্ছে এই যে অ্যাপ্লাইড মুভমেন্টটা ছিল, সেটাকে বাধা দেওয়া। তো ওর ভ্যালু, এখান থেকে যে মুভমেন্টটা আসবে, যেটা মুভমেন্ট কিভাবে বের করা যায়, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওই মুভমেন্টের ভ্যালু কি হবে, এই মুভমেন্টের ভ্যালু সমান হতে হবে, না হলে কি হয়ে যাবে, স্ট্রাকচারটা ফেল করে যাবে বা রোটেট করে যাবে, বেসিক্যালি ফেল করে যাবে আর কি। তো এই মুভমেন্টটা হবে কি, এখান থেকে যে মুভমেন্টটা পাবো, সেটা হবে এ ইকুয়াল এন্ড অপোজিট। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটাকে ক্লকওয়াইজ হতেই হবে, ঠিক আছে। আর এই যে মুভমেন্টটা পাবো, ওটাকে কি বলছি, মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। এবার মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা পরের দিন দেখবো যে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করে। আজকে আমরা যতটুকু দেখে রাখবো, লাস্ট আমাদের কাছে শুধু মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। আজকে যেটা আমরা দেখে রাখবো সেটা হচ্ছে
মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার জন্য এই যে দুটো ফোর্স আছে, মানে এটাই মোমেন্ট, এটা আমি বের করবো। এটার মধ্যে যে লিভার আর্ম কাকে বলছে? এই দুটা ফোর্স আছে তাদের মধ্যে ডিস্টেন্সটাকে বলছে লিভার আর্ম। ঠিক আছে, আজকে আমার টার্গেট হচ্ছে জাস্ট এই লিভার আর্মটাকে বের করা। সি আর টি তো সেম, তো আমি লিখছি আগে, তো দেখতে হবে, আমি তো প্রথমেই বললাম ওই জন্য সি আর টি সেম। ঠিক আছে, সি আর টি সেম বলেই তো এখানে কাপল তৈরি হচ্ছে, প্রথমে তো আমি বললাম। তো এখানে এদের মধ্যে ডিস্টেন্সটা কত? এ। তো এই এটাকে বলছি লিভার আর্ম, বা দুটাই যে ফোর্স আছে কাপলের মধ্যে যে দুটো ফোর্স তাদের মধ্যে যে ডিস্টেন্স, ওটাকে কি বলা হয়? লিভার আর্ম। আজকে আমার জাস্ট টার্গেট হচ্ছে লিভার আর্ম বের করা। পরের দিন আমি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় সেটা বলবো। তো মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স কি হয় বলতো? মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে বলি? এম আর দিয়ে বলি, আর ফর রেজিস্ট্যান্স। মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বা বেসিক্যালি কাপলের মুভমেন্ট কিভাবে বের করতে হয়? ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ফোর্স ইন্টু লিভার আর্ম। ফোর্স কি আছে এখানে? সি বা টি, একই ব্যাপার। তো তুই সি ইন্টু এল এক বা টি ইন্টু এল এক, একই ব্যাপার। ঠিক আছে, সি ইন্টু এ, মানে সি ইন্টু এল এক, সরি, সি ইন্টু এল এক আর টি ইন্টু এল এক মানে একই, দুটাই মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বের হবে। এটা আমরা পরের দিন বের করবো। আজকে আমরা জাস্ট বের করবো কি? এ, লিভার আর্মটা কিভাবে পাওয়া যায়, লিখে নে এবার। হুম, দেখ এখান থেকেই ছবি দেখলেই তোরা বুঝতে পারবি ডিস্টেন্স কি হবে। দেখ এই টোটালটা কত বলতো? টোটালটা ডি না? আমার ডিস্টেন্সটা লাগবে, এই যে এখানে ছবিতে দেখ, এই ডিস্টেন্সটা লাগবে। এ ইকুয়াল টু এখান থেকে এতটা কি ডি, আর এতটুকু কত? এন বাই থ্রি। তাহলে এ হয়ে যাবে কি? ডি মাইনাস এন বাই থ্রি। ঠিক আছে, ডি এ, তাহলে এ বেরোবে ডি মাইনাস এন বাই থ্রি। এবার আমি একটু কাজ করি, এখানে এন এর জায়গায় আমি লিখে দিই কেডি। ঠিক আছে, কে ডি ডিভাইডেড বাই থ্রি। ডি কমন নিয়ে যাবে, ডি কমন নিয়ে নেওয়া যাবে। ডি কমন নিয়ে নিলে এখান থেকে চলে আসবে ওয়ান মাইনাস কে বাই থ্রি ইন্টু ডি। আমরা এন এর জায়গায় কেডি লিখে দিতে পারি। এবার ওখান থেকে ডি কমন নিলে এ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান মাইনাস কে বাই থ্রি ইন্টু ডি। এবার ওয়ান মাইনাস কে বাই থ্রি এটা একটা নাম্বার আসবে, কারণ কে একটা নিজে নাম্বার, তাহলে ওয়ান মাইনাস কে বাই থ্রি এটা একটা নাম্বার। এই নাম্বারটাকে, এই যে নাম্বারটা আছে এটাকে আমি নাম দিলাম জে, আর ডান দিকে রাখলাম ডি। জে কে কি হচ্ছে? জে হচ্ছে লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর। এটাকে আমি কি বলছি? লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর, যেটার ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস কে বাই থ্রি। ঠিক আছে, এন এর জায়গায় কেডি বসালাম, ডি কমন নিলাম, ওয়ান মাইনাস কে বাই থ্রি। কে হচ্ছে একটা নাম্বার, আগে পড়ছি আমরা। ঠিক আছে, ওটা কি ছিল? নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর। কে হচ্ছে নাম্বার, তাহলে নাম্বার বসালে এখানেও একটা নাম্বারই আসবে। ওই নাম্বারটাকে পার্টিকুলারলি আমি এখন লিখছি কি? জে দিয়ে, যেটাকে কি বলছে? লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর। তাহলে লিভার আর্ম বের করার জন্য আমরা জে ইন্টু ডি করলেই করতে পারবো। জে কিভাবে বেরোবে? ওয়ান মাইনাস কে বাই থ্রি। কে কিভাবে বেরোবে? ওই যে 280/3 ডিভাইডেড বাই 280/3 প্লাস সিগমা এস। লাস্ট দুটা লাইন লিখে নে। আচ্ছা, এটা হয়ে গেল লিভার আর্ম। নেক্সট জাস্ট একটা হেডিং লিখে রাখ, মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। হেডিংটা লিখে রাখ, পরের দিন আমরা কিভাবে বের করতে হয় সেটা দেখব। আরেকবার আমি এই জায়গাটা বলে দিব, মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স এর কনসেপ্টটা, তারপর আমি ফর্মুলা গুলো বের করে দেব। রেজিস্ট্যান্স দিচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। ও যতটা মুভমেন্ট রেজিস্ট করছে, একটা হয় অ্যাপ্লাইড মুভমেন্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স মুভমেন্ট। তো এটা আমি বের করছি কি? রেজিস্ট্যান্স কতটা দিচ্ছে স্ট্রাকচার। অ্যাপ্লাইড মুভমেন্টে যত ইচ্ছা দিতে পারি, আমি যত লোড চাপাবো তত অ্যাপ্লাইড মুভমেন্ট বাড়বে, কিন্তু স্ট্রাকচারে তো নিজস্ব একটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে, যার বেশি মুভমেন্ট নিতে পারবে না। ম্যাক্সিমাম ও যে মুভমেন্টটা দিতে পারবে ওটাই হচ্ছে কি? ওর মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। কথাটা বুঝতে পারলি? এম বাই আই সিগমা বাই ওয়াই। হুম, ওটাই মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স এই সেন্স এখানে। ঠিক আছে, একটা হয় অ্যাপ্লাইড মুভমেন্ট। অ্যাপ্লাইড মুভমেন্ট হচ্ছে তুই যেরকম লোড দিচ্ছিস সে অ্যাকর্ডিং তুই মুভমেন্ট পাবি। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম থেকে সেটা বের করানো যায়। যেরকম ধর এই একটা বিম আছে, বিমের মধ্যে তুই ইউডিএল লোড দিচ্ছিস, তো ইউডিএল লোডের জন্য আমাদের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম। তো ম্যাক্সিমাম মুভমেন্ট হয় মাঝে, সেই মুভমেন্টটা কত হয়? এই লোডটা যদি ডাব্লু হয়, এই লেনটা যদি এল হয়, তাহলে মুভমেন্ট ম্যাক্সিমাম যেটা আছে অ্যাপ্লাইড মুভমেন্ট, এটা কত? ডাব্লু এল স্কোয়ার বাই এইট। তুই যত ডাব্লু বাড়াবি তত এটাও বাড়বে। এটা হচ্ছে অ্যাপ্লাইড মুভমেন্ট।
এবার এটার এগেনস্টে বিমটা নিজে কি রেজিস্ট্যান্স দিচ্ছে, সেটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। সেটা যদি ম্যাক্সিমাম লিমিট থাকবে, নিশ্চয়ই এই যত লোড বাড়াচ্ছি ও তার সাথে সাথে লোড নিয়ে নিচ্ছে, এরকম তো হবে না। একটা তো ওরও ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, মুভমেন্ট নেওয়ার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, সেটাই বের করবো আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কখন সেট থাকবে, দেখ স্ট্রাকচারটা কখন সেট থাকবে, এটা যদি মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স হয় আর এটা যদি অ্যাপ্লাইড মুভমেন্ট হয়, যতক্ষণ পর্যন্ত এই মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স গ্রেটার দেন অর ইকুয়াল টু অ্যাপ্লাইড মুভমেন্ট, মানে আমার রেজিস্ট্যান্স যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইড মুভমেন্টের সমান বা তার থেকে বেশি আসে ততক্ষণ আমি সেফ থাকবো। যখনই অ্যাপ্লাইড মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সের থেকে বেশি চলে আসবে, আমার স্ট্রাকচার ফেল করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা অ্যাপ্লাইড মুভমেন্ট কি সেটা লোড দেখে বুঝতে পারবো। এখন আমি যেটা দেখছি যে এই সেকশনটা আমার যে বিমটা তৈরি করব, সেই বিমটা কতটা রেজিস্ট্যান্স দিতে পারবে, সেটার ম্যাক্সিমাম লিমিট কত, সেটা আমি এখন দেখছি। ঠিক আছে, তো মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার যেটা আমি বললাম, দুটা ফর্মুলা লিখে না, মানে বেসিক্যালি লিভার আর্ম থেকে বেরোয়। একটা হচ্ছে সি ইন্টু এ, আর এটা কি টি ইন্টু এ, একই ব্যাপার। তুই কম্প্রেশন আর টেনশনের ভ্যালু তো একই, তো সি ইন্টু এ অর টি ইন্টু এ। এবার আমরা পরের দিন দেখবো যে সি ইন্টু এ টি ইন্টু এ করে কিভাবে ইকুয়েশন গুলো তৈরি হয়, অ্যান্ড তারপর দেখবো যে আমরা আন্ডার রেইনফোর্স সেকশন হলে কোন ফর্মুলাটা ইউজ করব, ওভার রেইনফোর্স সেকশন হলে কোন ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, ওখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি ডিসকাশন করব। তো পরের দিন আমরা এই সি ইন্টু এ টি ইন্টু এ থেকে স্টার্ট করবো, ইকুয়েশন দুটো বানিয়ে দেবো। তারপর আমি লাস্টে বলবো যে আন্ডার রেইনফোর্সের জন্য কোন ফর্মুলাটা ইউজ করাটা সুবিধা। দুটাই ফর্মুলা ইউজ করা যায়, কোন ফর্মুলাটা আন্ডার রেইনফোর্সে ইউজ করা সুবিধা আর কোন ফর্মুলাটা ওভার রেইনফোর্সে ইউজ করাটা সুবিধা, সেটা দেখবো। ব্যালেন্স সেকশন হলে দুটাই ইকুয়াল, কোনো অসুবিধা নেই, দুটাই ইজিলি ইউজ করতে পারবে। কিন্তু যখন আন্ডার রেইনফোর্স হবে তখন দেখবে একটা ফর্মুলা বেশি ইউজ করা সুবিধা হচ্ছে, ওভার রেইনফোর্স যখন হচ্ছে তখন দেখবো আরেকটা ফর্মুলা বেশি ইউজ করা সুবিধা হচ্ছে। সেটা কারণটা আমি পরের দিন বলবো। আন্ডার রেইনফোর্সে টেনশনটা ইউজ করা সুবিধা, ঠিক। ওভার রেইনফোর্সে কংক্রিটেডটা ইউজ করা সুবিধা, কারণটা আমি আরো ডিটেলসে পরের দিন বোঝাবো। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা এইটুকু করবো, তারপর আমাদের অঙ্ক স্টার্ট হবে, শুধু এই পার্টটা বাকি থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এত থাক। এই ডাব্লিউএসএমটা শেষ। হ্যাঁ, সিঙ্গলি রেইনফোর্স, ডাব্লিউএসএম এ ডাব্লিউ রেইনফোর্স নেই, তোদের ডাব্লিউএসএম এ শুধু সিঙ্গলি রেইনফোর্স শিখতে হবে। ডাব্লিউ রেইনফোর্স শিখবি হচ্ছে লিমিটেড মেথড। সিঙ্গলি ডাব্লিউ দুটেই শিখবি। ডাব্লিউএসএম এ শুধু তোদেরকে শিখতে হবে সিঙ্গলি রেইনফোর্স। ঠিক আছে, অনলাইনে তোদের কারো যদি কোশ্চেন থাকে বল, আদারওয়াইজ স্লিপ করে যেতে পারিস। ক্লিয়ার হয়েছে তো? একটু সবাইকে মেসেজ করা বা বল। হ্যাঁ